সাইলেন্স প্লিজ। হচ্ছেটা কি আপনাদের? আপনারা কি ইউনিভার্সিটির স্টুডেন্ট নাকি কোনো প্লে বা নার্সারির বাচ্চা? আমি কিছু বুঝে উঠতে পারছি না, ক্লাসে এমন শোরগোল কিসের জন্য? ক্লাসরুমে তীব্র শোরগোল থামিয়ে আদিবার কড়া গলার আওয়াজটা সবার কানে বিঁধল। নতুন সেমিস্টারের প্রথম ক্লাস, সবাই আড্ডায় মত্ত ছিল, কিন্তু এই অপরিচিতা ধমকে পুরো ক্লাস থমথমে হয়ে গেল। সবাই বিস্ময়ে তাকিয়ে দেখলো এক সুন্দরী অথচ গাম্ভীর্যপূর্ণ তরুণী সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু নীল যেন পাথর হয়ে গেল। সামনের মানুষটাকে দেখে তার হৃৎপিণ্ড যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। সে নিজের অজান্তেই ধরফড়িয়ে দাঁড়িয়ে পড়ল। আদিবা, তুমি এখানে কি করছো? তুমি না দেশের বাইরে গিয়েছিলে? তাহলে বাংলাদেশে ব্যাক কবে করলে? আর তুমি কি করে জানলে আমি এই ইউনিভার্সিটির এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট? সরাসরি আমার ইউনিভার্সিটিতে আমার ক্লাসরুমে চলে এসেছো? নীলের প্রশ্নগুলো শুনে আদিবা এক মুহূর্তের জন্য থামলো। তারপর এমন এক নজরে নীলের দিকে তাকালেন যেন তিনি নীলকে চেনেনি না। তার চোখে মুখে বিরক্তি আর তাচ্ছিল্য স্পষ্ট। এক্সকিউজ মি, হোয়াট ডু ইউ মিন বাই আমি আপনার পিছু নিয়ে এখানে এসেছি? আপনি কি পাগল? কিছু না জেনে বুঝে কি সব জাদা বলছেন? বাই দ্য ওয়ে, আপনি কি আমাকে চেনেন নাকি আমি আপনাকে চিনি? আদিবার এমন অদ্ভুত ব্যবহারে নীল পুরো স্তব্ধ হয়ে গেল। যে মানুষটার সাথে তার জীবনের সব থেকে কাছের সম্পর্ক ছিল, সে আজ সবার সামনে তাকে অপরিচিত বলছে। ক্লাসের বাকি সবাই তখন কৌতূহলী চোখে এই দৃশ্য দেখছে। আদিবা পরিস্থিতি বুঝে নিজের ব্যক্তিত্ব বজায় রেখে সবার উদ্দেশ্যে ঘোষণা করলেন। সবার উদ্দেশ্যে বলছি, আমি আপনাদের নতুন ইংলিশ প্রফেসর। গতকালই আমেরিকা থেকে পিএইচডি কমপ্লিট করে ব্যাক করেছি এবং আজই এই ইউনিভার্সিটিতে আমার প্রথম জয়েনিং। এরপর তিনি সরাসরি নীলের দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বললেন, আর মিস্টার, ক্লাসে ব্যক্তিগত কোনো ফ্যান্টাসি বা নাটক আমি একদমই পছন্দ করি না। নেক্সট টাইম কথা বলার আগে ভেবে বলবেন আপনি কার সাথে কথা বলছেন। মনে রাখবেন, আপনি একজন শিক্ষকের সামনে দাঁড়িয়ে আছেন। নীল ধপ করে নিজের সিটে বসে পড়ল। তার মাথা কাজ করছে না। যে সিনিয়র মেয়েটি একসময় তার সবটুকু জুড়ে ছিল, সেই তার এক্স বউ আজ তার প্রফেসর হয়ে সামনে দাঁড়িয়ে তাকে শাসনের ছলে অপমান করে গেল। আদিবার কড়া ধমক আর পরিচয়ের পর পুরো ক্লাসে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। নীল তখনও নিজের সিটে পাথরের মতন বসে আছে। তার মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আদিবা তাকে চিনতে অস্বীকার করলো কেন? ক্লাস শেষ করে আদিবা যখন লেকচার শিট গুছিয়ে বেরিয়ে যাচ্ছিলেন, নীল আর নিজেকে সামলাতে পারল না। সে দ্রুত পা চালিয়ে করিডোরে আদিবার পিছু নিল। আদিবা, জাস্ট এক মিনিট। তুমি এই নাটকটা কেন করছো? সবার সামনে আমাকে ওভাবে অপমান করার মানে কি? তুমি খুব ভালো করেই জানো আমি কে। আদিবা হাঁটা থামালেন না, বরং তার হাঁটার গতি আরো বাড়িয়ে দিলেন। নীল দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়ালো। আদিবা এবার থামলেন এবং অত্যন্ত শীতল চোখে নীলের দিকে তাকালেন। মিস্টার নীল, আমি আপনাকে আগেও বলেছি আমি আপনার কোনো আদিবা নই। আমি এই ডিপার্টমেন্টের প্রফেসর। করিডোরে এভাবে একজন শিক্ষকের পথ আটকানো চরম বেয়াদবি। সরে দাঁড়ান। কিসের প্রফেসর, কিসের অপরিচিত? 2 বছর আগে আমাদের ডিভোর্স হয়েছে বলে কি সব স্মৃতি মুছে গেছে? আমাদের বিয়ের কথা, আমাদের ঝগড়া, সব কি তুমি ভুলে গেছো? তুমি আমার প্রাক্তন স্ত্রী আদিবা, এটাকে অস্বীকার করতে পারবে? করিডোরে থাকা অন্যান্য ছাত্রছাত্রীরা নীলের চিৎকার শুনে থমকে দাঁড়ালো। সবাই কানাঘুষা শুরু করলো, কিন্তু আদিবার চেহারায় কোনো ভয়ের রেখা বা আবেগের ছিটে ফোটাও দেখা গেল না। তিনি ঘড়ির দিকে তাকিয়ে অত্যন্ত নির্লিপ্ত স্বরে বললেন, আপনার মানসিক অবস্থা মনে হয় সুবিধার না। আপনি কি বলতে চাচ্ছেন সেসব শোনার সময় আমার নেই। আমার পরবর্তী ক্লাস আছে। আর হ্যাঁ, স্টুডেন্ট হিসেবে নিজের লিমিট বজায় রাখতে শিখুন। এরপর যদি আমার পথ আটকান, তবে আমি অথরিটির কাছে আপনার নামে কমপ্লেন করতে বাধ্য হব। আদিবা, প্লিজ আমার দিকে তাকাও। একবার অন্তত বলো কেন এমন করছো? আমেরিকা গিয়ে কি তুমি পাথর হয়ে গেছো? মিস্টার নীল, আপনি সম্ভবত কোনো সিনেমার স্ক্রিপ্ট বা বাস্তব জীবন গুলিয়ে ফেলেছেন। আমি আপনাকে আজ প্রথমবার ক্লাসে দেখেছি। সো স্টপ দিস ননসেন্স। আদিবা নীলকে একপাশে ঠেলে দিয়ে হনহন করে হেঁটে নিজের কেবিনের দিকে চলে গেলেন। একেবারে জন্য পেছন ফিরে তাকালেন না। নীল করিডোরের মাঝখানে অপমানে আর যন্ত্রণায় একা দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছে এই আদিবা সেই আদিবা নয় যাকে সে চিনত। এ যেন এক সম্পূর্ণ অচেনা হৃদয়হীন নারী। তুমি আমাকে চিনতে অস্বীকার করতে পারো আদিবা,
কিন্তু আমার মনের ভেতর তোমার নামটা যে এখনো খোদাই করা আছে সেটা কিভাবে মুছবে? আমি এই রহস্য উদ্ধার করেই ছাড়বো। বিকেলে পড়ন্ত রোদ যখন ইউনিভার্সিটির বিশাল ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়েছে, ক্লাস শেষ করে আদিবা নিজের ব্যাগ কাঁধে ঝুলিয়ে ধীর পায়ে পার্কিং এরিয়ার দিকে এগিয়ে যাচ্ছেন। তার চোখে মুখে সে চিরচেনা গাম্ভীর্য। পার্কিং লটের একদম কোণায় রাখা সাদা রঙের গাড়িটার কাছে পৌঁছাতেই আদিবা চাবি বের করলেন। ঠিক তখনই পাশ থেকে ছায়ার মতো কেউ একজন উদয় হলো। আদিবা, পালানোর চেষ্টা করো না। করিডোরে অনেক মানুষের সামনে তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে, কিন্তু এখানে আমরা একা। এবার তো অন্তত সত্যিটা স্বীকার করো। নীলের কণ্ঠ শুনে আদিবার হাতটা গাড়ি দরজায় গিয়ে থমকে গেল। তিনি এক গভীর শ্বাস নিয়ে অত্যন্ত বিরক্তি মাখানো মুখ করে নীলের দিকে ফিরলেন। তার দৃষ্টিতে কোনো ভালোবাসা বা মায়া নেই, আছে কেবল একরাশ ঘৃণা। মিস্টার নীল, আপনার সাহস তো কম নয়। আপনি একজন ফিমেল টিচারের পিছু নিয়ে পার্কিং এরিয়া পর্যন্ত চলে এসেছেন। আপনি কি জানেন এটা ক্রাইম? এটাকে স্টকিং বলে, যার জন্য আপনার ছাত্রত্ব বাতিল হতে পারে। আমার ছাত্রত্ব বাতিল হবে? তুমি আমায় চিনতে পারছো না আদিবা? এই তো সেই হাত যেটা ধরে তুমি আমাকে কথা দিয়েছিলে কখনো ছেড়ে যাবে না। আজ আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে এসে তুমি আমায় মিস্টার নীল বলছো। আমাদের সেই 2.5 বছরের সংসার, সেই স্মৃতি সব কি স্রেফ অভিনয় ছিল? আদিবা এবার শব্দ করে এক তাচ্ছিলের হাসি হাসলেন। সেই হাসিতে নীল যেন কুঁকড়ে গেল। আদিবা গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে অত্যন্ত নির্দয়ী গলেই বলতে শুরু করলেন। দেখুন মিস্টার নীল, আপনার এই সস্তা সেন্টিমেন্টাল ডায়লগ শোনার ধৈর্য আমার নেই। আপনি আমাকে আপনার সিনিয়র এক্স বউ ভাবছেন। এটা আপনার মস্তিষ্কের কোনো সমস্যা হতে পারে। আমি দেখতে আপনার সেই প্রাক্তন স্ত্রীর মতো, কিন্তু তার মানে এই নয় যে আমি আপনার সাথে এই ফালতু ড্রামায় অংশ নেব। তুমি মিথ্যা বলছো আদিবা। তোমার চোখের দিকে তাকালে আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি আমায় চিনতে পেরেছো। তুমি স্রেফ প্রতিশোধ নিচ্ছ, কারণ আমাদের বিচ্ছেদটা সুখকর ছিল না। শাট আপ, জাস্ট শাট আপ। অনেক হয়েছে আপনার এই পাগলামি। আপনি কি আয়নায় নিজের চেহারা দেখেছেন? কোথায় আমি আমেরিকা ফেরত একজন পিএইচডি হোল্ডার প্রফেসর, আর কোথায় আপনি একই ইউনিভার্সিটির একজন সাধারণ স্টুডেন্ট যার ক্যারিয়ারের কোনো ঠিক নেই? আপনার মতো একজন ইম্যাচুর ছেলের সাথে আমার নাম জড়ানোটাও আমার কাছে লজ্জার। আদিবার প্রতিটি কথা তীরের মতো নীলের বুকে বিঁধছিল। আদিবা থামলেন না। তিনি আরো এক ধাপ এগিয়ে এসে নীলের চোখের দিকে তাকিয়ে বিষাক্ত স্বরে বললেন। শোনেন মিস্টার নীল, আজকের পর যদি আপনি আমার সামনে আসার বা আমার সাথে কথা বলার ধৃষ্টতা দেখান, তবে আমি বাধ্য হব পুলিশের কাছে খবর দিতে। আপনি আমার লেভেলের কেউ নন। গেট লস্ট ফ্রম মাই সাইট। নিজের লিমিটটা মনে রাখবেন। আপনি একজন নগণ্য স্টুডেন্ট ছাড়ার কিছুই নন আমার কাছে। আদিবা গটগট করে গাড়িতে উঠে বসলেন এবং ইঞ্জিন স্টার্ট দিলেন। নীলকে পার্কিং এরিয়ায় ধুলোয় ফেলে রেখে গাড়িটা তীব্র গতিতে বেরিয়ে গেল। নীল পাথরের মতো সেখানে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তুমি আমাকে এভাবে অপমান করলে আদিবা? তুমি আমাকে চেনো না বলে দাবি করছো তো? ঠিক আছে, এবার দেখবো তুমি কতদিন এই মুখোশ পরে থাকতে পারো। আমি তোমাকে তোমার পরিচয় স্বীকার করিয়েই ছাড়বো। পার্কিং এরিয়া থেকে আদিবা তীব্র গতিতে গাড়ি চালিয়ে নিজের বাড়ির দিকে চলে যান। তার চলে যাওয়ার রাস্তার দিকে নীল দীর্ঘক্ষণ তাকিয়ে রইল। অতীতে করা নিজের ভুলগুলো এখন তাকে বিষাক্ত সাপের মতো দংশন করছে। আদিবা যখন তাকে ছেড়ে নির্দেশ হয়ে গিয়েছিল, তখন নীল বুঝতে পেরেছিল সে আসলে কি হারিয়েছে। আজ হুট করে আদিবাকে সামনে দেখে তার সবটুকু আবেগ বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। নীল টলমলো পায়ে নিজের বাড়ির ভেতর ঢুকলো। সোফায় তার বাবা মাকে বসে থাকতে দেখে নীল আর নিজেকে সামলাতে পারল না। সে তার মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। ইরে নীল, কি হয়েছে বাবা? এভাবে কাঁদছিস কেন? তোর কি শরীর খারাপ? মা, আদিবা ফিরে এসেছে। ও দেশে ফিরে এসেছে মা। আজ ওকে আমি নিজের চোখে দেখেছি। ও আমাদের ইউনিভার্সিটির নতুন প্রফেসর হয়ে জয়েন করেছে। নীলের কথা শুনে তার বাবা মা একে অপরের দিকে তাকালেন। নীল লক্ষ্য করলো এই খবর শুনে তারা মোটেও অবাক হলেন না। তাদের এই নীরবতা দেখে নীলের সন্দেহ আরো বেড়ে গেল। সে ঝাপসা চোখে তার বাবার দিকে তাকালো। নীল, শান্ত হ। হুট করে এভাবে ভেঙে পড়লে চলবে না। সবটা গুছিয়ে বল আমাদের। তোমরা জানতে, তাই না, আদিবা যে দেশে ফিরেছে, ও যে এই শহরেই আছে। তোমরা সবটা আগে থেকেই জানতে, কিন্তু আমাকে একবারও বলনি কেন? কেন আমার থেকে এটা লুকিয়ে রাখলে মা? তোমরা জানো আমি ওকে কত পাগলের মতো খুঁজেছি।
নীল, আমরা তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু আদিবা আমাদের কড়াভাবে বারণ করে দিয়েছিল। ও দেশ ছাড়ার সময় শর্ত দিয়ে গিয়েছিল যেন আমরা ওর কোনো খোঁজ তোকে না দিই। ও চায় না তুই আর কখনো ওর জীবনে ফিরিস। বললেই কি স্মৃতি মোছা যায় বাবা? আমি জানি আমি ভুল করেছিলাম, আমি ওর সাথে অন্যায় করেছি, কিন্তু ও আমাকে আজ সবার সামনে চিনতেই অস্বীকার করলো। ও আমাকে প্রফেসর হিসেবে শাসন করলো, অপমান করলো। মা, আমি আদিবাকে ছাড়া বাঁচব না। আমি ওর কাছে ক্ষমা চাইতে চাই। আমি ওকে আমাদের সেই পুরনো জীবনে ফিরিয়ে আনতে চাই। তোমরা আমাকে একবার অন্তত বলতে পারতে মা। আদিবা এখন অনেক বদলে গেছে নীল। ও এখন আর সেই আবেগী মেয়েটা নেই। পিএইচডি শেষ করে ও নিজের অন্য একটা জগৎ তৈরি করেছে, সেখানে তোর কোনো জায়গা নেই। নীল মেঝের উপর বসে অঝরে কাঁদতে লাগলো। তার জীবনের সব থেকে বড় ভুল তাকে আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তার বাবা মা নির্বাক হয়ে ছেলে কান্না দেখছেন, কিন্তু আদিবার দেওয়া শর্তের দেওয়াল টপকানোর সাহস তাদের নেই। মায়ের কোলে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ে সে। মা বাবার মুখ থেকে যখন সে শুনল যে তারা আদিবার ফিরে আসার কথা আগে থেকেই জানতো কিন্তু তাকে বলেনি, তখন নীলের ভেতরের যন্ত্রণাটা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। না, এমন হতেই পারে না। আদিবা আমাকে এভাবে ভুলে যেতেই পারে না। ওর মনে আমার জন্য বিন্দুমাত্র মায়া অবশিষ্ট নেই মা। ও আমাকে চিনতে অস্বীকার করছে, এটা অসম্ভব। শান্ত হ নীল, ও অনেক অভিমানে দেশ ছেড়েছিল। তুই যেটা করবি ভাবতেও পারিসনি, ও সেটাই করে দিয়েছে। ও নিজেকে তৈরি করে ফিরেছে। না মা, ও আমাকে ভুলে যায়নি, ও অভিনয় করছে। আদিবা আমাকে এখনো ভালোবাসে। ও স্রেফ আমাকে শাস্তি দিচ্ছে। কিন্তু ও কি জানে না আমি ওকে ছাড়া একটা মুহূর্ত শান্তিতে কাটাইনি। আমি ওকে ছাড়া মরে যাব মা। নীলের বুক ফাটা চিৎকারে ঘরের দেওয়ালগুলো যেন কেঁপে উঠল। সে পাগলের মতো নিজের চুল টানতে লাগলো আর হাওমাও করে কাঁদতে লাগলো। তার সেই আর্তনাদ আর কান্নাই মনে হচ্ছিল যেন আজ পুরো পৃথিবী তার এই দুঃখে সামিল হয়ে কাঁদবে। আকাশ বাতাস যেন নীলের কান্নায় ভারী হয়ে উঠল। নীল, এভাবে চিৎকার করলে কি সমস্যার সমাধান হবে? তুই ওর সাথে যা করেছিস তার ফল তো তোকেই ভোগ করতেই হবে। ও এখন তোকে শিক্ষক হিসেবে শাসন করবে। তুই স্রেফ একজন ছাত্র ছাড়া ওর কাছে আর কেউই না। আমি ওর ছাত্র নই বাবা, আমি ওর স্বামী ছিলাম। আমি ওকে ভালোবাসি। আদিবা, তুমি ফিরে এসো, আমাকে এভাবে পুড়িয়ে মারো না। নীলের এমন পাগলামি দেখে তার বাবা মা পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। নীলের প্রতিটি কান্নার শব্দে যেন তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সারা ঘর জুড়ে কেবল নীলের হাহাকার আর আদিবাকে ফিরে পাওয়ার আকুতি প্রতিধ্বনিত হতে লাগলো। ওদিকে নীলের বাড়িতে যখন কান্নার রোল পড়েছে, আদিবা তখন নিজের ফ্ল্যাটে সম্পূর্ণ শান্ত। বাড়ি ফিরে তিনি প্রথমে ফ্রেশ হয়ে নিলেন। একটা শীতল জল যেন তার সারাদিনের ক্লান্তি আর নীলের দেওয়া মানসিক চাপ কিছুটা ধুয়ে দিল। আদিবা একটি ঢিলেঢালা সুতির পোশাক পরে হাতে কফির কাপ নিয়ে ধীর পায়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালেন। বাইরে অন্ধকার নেমে এসেছে। শহরের কৃত্রিম আলোয় আকাশটা যেন ঝাপসা দেখাচ্ছে। আদিবা কফির মগে একটা ছোট্ট চুমুক দিলেন। তার চোখে এখন আর রাগের অগ্নিশিখা নেই, বরং সেখানে এক ধরনের শীতল গাম্ভীর্য বিরাজ করছে। তিনি খুব সাহসের সাথে বরং শান্ত চোখে আকাশের দিকে তাকিয়ে রইলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে আদিবা মনে মনে নিজেকে শক্ত করার চেষ্টা করলেন। নীল, আমার জীবনে তোমাকে আমি আর জায়গা দিব না। তুমি আর কখনোই আমার জীবনে কোনো স্থান পাবে না। তুমি যা করেছো তার জন্য আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে, অনেক রাত না ঘুমিয়ে কাটাতে হয়েছে। একা একটা দেশে গিয়ে নিজেকে নতুন করে গড়ে তোলা যে কতটা কষ্টের তা তুমি কখনোই বুঝবে না। আদিবা আবার কফির মগে চুমুক দিলেন। অতীতের সেই যন্ত্রণাদায়ক স্মৃতিগুলো তার চোখের সামনে ভেসে উঠল। যে কষ্ট তিনি পোহাতে পোহাতে আজ এই অবস্থানে পৌঁছেছেন, সেই অন্ধকারে তিনি আর ফিরতে চান না। তার চোখে এখন স্পষ্ট সংকল্প। সেই বিভীষিকাময় দিনগুলো আমি আর পোহাতে চাই না। তোমাকে আমি আর চাই না আমার জীবনে। তুমি স্রেফ একজন সাধারণ স্টুডেন্ট হিসেবে আমার সামনে থাকবে, তার বাইরে তোমার আর কোনো অস্তিত্ব আমার কাছে নেই। ক্ষমা করার প্রশ্নই আসে না নীল, কারণ কিছু ক্ষত কখনো শুকায় না। আদিবা বেলকনির গিলটা শক্ত করে ধরলেন। রাতের ঠান্ডা বাতাস তার চুলগুলো উড়িয়ে দিচ্ছে, কিন্তু তার মন এখন পাথরের মতো অটল। নীলের চিৎকার বা আকুতি যে তার এই কঠিন সংকল্পে
থেকে তাকে সরাতে পারবে না। আদিবার শান্ত ভঙ্গি তাই বলে দিচ্ছিল নতুন দিন নতুন সকাল। সূর্যের আলোয় পুরো ইউনিভার্সিটি ক্যাম্পাস ঝকঝক করছে, কিন্তু নীলের চোখে আজ কোনো স্বপ্ন নেই। লাল টকটকে চোখ আর বিধ্বস্ত চেহারা নিয়ে সে করিডোরে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই আদিবা ক্লাসের দিকে যাচ্ছিলেন। পরনে হালকা নীল রঙের একটি শাড়ি, চোখে সেই একই গাম্ভীর্য। আদিবাকে দেখে নীল অপরাধীর মতো মুখ নিচু করে তাকে দেখল। তার চোখে জল আর আকুতি স্পষ্ট, কিন্তু আদিবা তাকে দেখা মাত্রই নিজের চোখের দৃষ্টি সরিয়ে নিলেন, যেন নীল সেখানে নেই, একটা জড়বস্তু দাঁড়িয়ে আছে। আদিবা সম্পূর্ণ উপেক্ষা করে তার পাশ দিয়ে কটকট করে হেঁটে চলে গেলেন। নীল সেখানে দাঁড়িয়ে কেবল এক দীর্ঘশ্বাস ফেলল। সে নিজেকে যতটা অপরাধী ভাবছে, আদিবা যেন তাকে তার চেয়েও বেশি ঘৃণা করছে। ঠিক এই সময় ক্যাম্পাসে প্রবেশ করলেন ডক্টর আরিয়ান। আরিয়ান এই ইউনিভার্সিটির সব থেকে নামকরা তরুণ এবং সুদর্শন প্রফেসর। তার মেধা আর চেহারার জন্য ফিমেল স্টুডেন্টদের মধ্যে তার দারুণ জনপ্রিয়তা। আরিয়ান করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ আদিবাকে দেখে থমকে দাঁড়ালেন। প্রথম দেখাতেই আদিবার আভিজাত্য আর ব্যক্তিত্বে তিনি মুগ্ধ হয়ে গেলেন। এক্সকিউজ মি, আপনি কি নতুন জয়েন করা ইংলিশ প্রফেসর আদিবা ইসলাম? আমি আরিয়ান, ফিজিক্স ডিপার্টমেন্টে আছি। জি, আমি আদিবা। নাইস টু মিট ইউ মিস্টার আরিয়ান। আসলে কাল আপনার জয়েনিংয়ের সময় আমি একটা সেমিনারে ছিলাম, তাই দেখা করার সুযোগ হয়নি। আপনি চাইলে আজ লাঞ্চে আমরা ফ্যাকাল্টি ক্যাফেটেরিয়ায় বসতে পারি। ক্যাম্পাসের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতে আমার ভালো লাগবে। আরিয়ান বেশ আগ্রহ নিয়ে আদিবার আশেপাশে ঘুরঘুর করছেন। তার চোখে মুখে আদিবার প্রতি ভালো লাগার আভা স্পষ্ট। দূর থেকে নীল এই দৃশ্যটি লক্ষ্য করছিল। আদিবার কাছাকাছি অন্য কোনো পুরুষকে দেখা নীলের জন্য অসহ্য যন্ত্রণার। সে রাগে আর ঈর্ষায় হাত মুষ্টিবদ্ধ করে রাখলো, কিন্তু আদিবার প্রতিক্রিয়া ছিল একদম স্বাভাবিক। আরিয়ানের মতো সুদর্শন প্রফেসরের মনোযোগ পাওয়ার পরও তার চেহারায় কোনো বিশেষ ভাবান্তর নেই। ধন্যবাদ মিস্টার আরিয়ান, কিন্তু আজ আমার অনেকগুলো ক্লাস আর কাজ বাকি আছে। অন্য কোনো দিন দেখা হবে। আরিয়ান একটু দমে গেলেও হাসি মুখে বললেন, শিওর, আমি আপনার ফ্রি সময়ের অপেক্ষায় থাকবো। আদিবা সেফ মাথা নেড়ে সেখান থেকে চলে গেলেন। আরিয়ান মুগ্ধ দৃষ্টিতে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। আদিবা যেন কোনো কিছুতেই কোনো যায় আসে না। কে তাকে পছন্দ করছে, কে তার জন্য কাঁদছে, এইসব কিছুর ঊর্ধ্বে তিনি নিজেকে নিয়ে গেছেন। তার হৃদয়ের দরজা যেন চিরতরে বন্ধ করে দিয়েছেন তিনি। সারাদিনের ক্লাস শেষ করে আদিবা যখন নিজের গাড়ির কাছে পৌঁছালেন, তখন তার মেজাজ কিছুটা খিটখিটে হয়ে আছে। আরিয়ানের বারবার আশেপাশে ঘোরাঘুরি আর নীলে সেই অপরাধী মুখটা তাকে বেশ বিরক্ত করছে। ঠিক যখন তিনি গাড়ির চাবি বের করলেন, তখনই পেছন থেকে পরিচিত সেই কণ্ঠস্বর ভেসে এলো। আজকে আসছেন তো আমাদের এখানে, নাকি ম্যাম হওয়ার অহংকারে পুরনো সব সম্পর্ক মাটি চাপা দিয়েছেন? আদিবা হঠাৎ নীলের কথা শুনে পেছনে তাকিয়ে দেখলেন নীল আবারও তার পিছু পিছু এখানে চলে এসেছে। আদিবা চরম বিরক্তি নিয়ে ভুরু কুঁচকে তাকালেন। তার চোখে মুখে অবজ্ঞা স্পষ্ট। তুমি আবার এসেছো আমার পেছনে? তোমার সাহস তো দিন দিন বেড়েই চলেছে নীল। আমি কি তোমাকে ওয়ার্নিং দেইনি যে আমার আশেপাশে তোমাকে যেন আর না দেখি? আমার সাথে না হয় আপনার ডিভোর্স হয়েছে, কিন্তু আপনার খালামণির সাথে তো আপনার ডিভোর্স হয়নি। ওনাকে তো আপনি এখনো ভালোবাসেন, তাই না? তাহলে আসছেন তো আজকে আমাদের বাড়িতে? নীলের কথা শুনে আদিবা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন তাকে আরো বেশি বিরক্ত করার জন্য নীল এই পয়েন্টটা তুলেছে। সম্পর্কের সমীকরণে আদিবা আর নীলের মা আসলে আপন খালা আর ভাগ্নি। আর আজ নীলের বাবা মায়ের বিবাহ বার্ষিকী। গতরাতে আদিবার খালামণি তাকে ফোন করে অনেক অনুরোধ করেছেন যাওয়ার জন্য। আদিবা তার খালামণিকে মায়ের মতো শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন, তাই শত অনিচ্ছা সত্ত্বেও তিনি না করতে পারেননি। খালামণি আমাকে দাওয়াত দিয়েছেন, তার মানে এই নয় যে আমি তোমার জন্য যাচ্ছি। আমি আমার খালামণির সম্মানে যাচ্ছি, আর সেখানে গিয়ে তোমার এই উৎকট মুখটা যেন আমার আশেপাশে না দেখি, সেই চেষ্টা করো। আপনি আসবেন কিনা সেটা জানতে চেয়েছিলাম শুধু। আপনার খালামণি তো সারাদিন অপেক্ষায় পথ চেয়ে বসে আছেন। উনি কি আর জানেন উনার প্রিয় ভাগ্নি এখন উনার ছেলের উপর কতটা চটে আছেন? শোনো নীল, তোমার এই ন্যাকামি আর চালাকি আমার কাছে একদম চলবে না। খালামণিকে ভালোবাসি বলেই আমি আসছি, নতুবা তোমার ছায়াও আমি মারাতাম না। এবার আমার সামনে থেকে সরো, আমার দেরি হয়ে যাচ্ছে।
আদিবা ঝাড়ি দিয়ে গাড়িতে উঠে বসলেন। নীল সেখানে দাঁড়িয়ে এক বাঁকা হাসি হাসলো। সে জানে ভার্সিটিতে আদিবা তাকে পাত্তাই দিচ্ছে না, কিন্তু বাড়িতে গেলে অন্তত তাকে চোখের সামনে পাওয়া যাবে। আদিবা গাড়ির ইঞ্জিন স্টার্ট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় আয়নায় নীলের দিকে তাকিয়ে মনে মনে একরাশ বিরক্তি প্রকাশ করলেন। খালামণির প্রতি ভালোবাসা তাকে আজ এক অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে। বিকেলের নরম রোদ তখন নীলের বাড়ির বাগানে খেলা করছে। নীল আজ অনেক সময় নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গুছিয়েছে। সাদা রঙের একটা পাঞ্জাবিতে তাকে বেশ মানালেও তার চোখের নিচে কালি আর চেহারার বিষণ্ণতা ঢাকা যাচ্ছিল না। সে বারে বারে ঘড়ির দিকে তাকাচ্ছে আর দরজার দিকে লক্ষ্য রাখছে। অস্থিরতা যেন তার রক্তে মিশে গেছে। ড্রয়িং রুমে বসে থাকা নীলের বাবা আর মা নিজেদের ছেলের এই ছটফটানি দেখে দীর্ঘশ্বাস ফেলেন। তাদের মনে পড়ল সেই পুরনো দিনগুলোর কথা, যখন আদিবা এই বাড়িতেই হাসি মুখে ঘুরে বেড়াতো। আজ যে আদিবা আসছে অতিথি হয়ে। নীলের মা নীলের কাছে এগিয়ে গেলেন। ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে তিনি অত্যন্ত করুণ স্বরে তাকে কিছু বোঝাতে চাইলেন। তিনি জানেন আদিবা এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন। বাবা নীল, অনেকটা সময় তো হলো, তুই এভাবে দরজার দিকে তাকিয়ে থাকলে তো সময় কাটবে না। আদিবা আসবে বলেছে, ও অবশ্যই আসবে। ও ওর খালামণিকে দেওয়া কথা কখনো ফেলে না। তুই বরং একটু সোফায় গিয়ে বস। পাগলের মতো এমন ছটফট করিস না বাবা। মা, আমি স্থির হতে পারছি না। আমি জানি ও আসবে, কিন্তু আমার ভয় হচ্ছে ও যদি এসেও আমার দিকে না তাকায়, ও যদি আমাকে বাতাস ভেবে উড়িয়ে দেয়। মা, আমি সারা জীবন ওর জন্য অপেক্ষা করব। আমার এই অপেক্ষায় যদি কয়েক যুগ কেটে যায়, তবু আমি ওর জন্য এই দরজার দিকে তাকিয়ে থাকবো। ওকে আমি আমার জীবনে যে কোনো মূল্যে ফেরত চাই। মা, প্লিজ বিশ্বাস করো, আমি মরে যাব যদি ও আমার জীবনে ফিরে না আসে। ওকে ছাড়া এই পৃথিবীটা আমার কাছে অন্ধকার, এক গহ্বর ছাড়া আর কিছুই না। নীল কথাগুলো বলতে বলতে আবারও তার মাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। তার কান্নার কোনো লৌকিকতা ছিল না, ছিল এক হারানো মানুষকে ফিরে পাওয়ার তীব্র আকুতি। নীলের বাবা দূরে দাঁড়িয়ে নির্বাক হয়ে ছেলের এই দশা দেখছিলেন। তিনি বুঝলেন নীল আসলে অনুশোচনার আগুনে পড়ছে। নীল, শান্ত হও। চোখে জল ফেলে কিছু ফিরে পাওয়া যায় না। আদিবা এখন অনেক বড় ব্যক্তিত্ব। ও অনেক সংগ্রাম করে আজ এই জায়গায় পৌঁছেছে। তুমি যদি তাকে ফিরে পেতে চাও, তবে তোমাকে তোমার সেই পুরনো ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। আবেগ দিয়ে নয়, বরং সম্মান দিয়ে তাকে জয় করতে হবে। ঠিক সেই মুহূর্তে বাড়ির প্রধান ফটকে একটি গাড়ি এসে থামলো। নীল তড়িৎ বেগে দরজার দিকে এগিয়ে গেল। গেটের দিকে তাকিয়ে নীলের নিঃশ্বাস যেন আটকে গেল। গাড়ি থেকে নেমে আসছে আদিবা। পরনে তার কুচকুচে কালো রঙের একটি নেটের শাড়ি। সেই কালো শাড়িতে আদিবাকে মারাত্মক সুন্দর লাগছে, যা বর্ণনা করার ভাষা নীলের জানা নেই। খোলা চুলগুলো তার পিঠে ছড়িয়ে আছে আর কপালে একটি ছোট্ট কালো টিপ। আদিবার প্রতিটি পদক্ষেপ যেন নীলের হৃৎপিণ্ডে আশ্রে পড়ছে। নীল এক পলক চোখ ফেরাতে পারছে না। তার মনে হচ্ছে এই আদিবা যেন স্বর্গের কোনো অপ্সরা, যাকে সে কোনো একদিন ভুল করে নিজের করে পেয়েছিল, কিন্তু ধরে রাখতে পারেনি। নীলের এমন চাতক পাখির মতো তাকিয়ে থাকা দেখে তার বাবা মাও পেছনে এসে দাঁড়ালেন। তারা নীলের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই আদিবাকে দেখতে পেলেন। কালো শাড়ির আঁচলটা হাতে জড়িয়ে আদিবা দৃঢ় স্থিরভাবে হেঁটে আসছেন। তার মধ্যে সেই প্রফেসরের গাম্ভীর্য থাকলেও আজ কেমন যেন এক মায়াবী আভা ফুটে উঠেছে। নীলের বাবা মা দুজনেই বুঝতে পারলেন কেন তাদের ছেলে এমন উদ্ভট পাগলের মতো আচরণ করছে। এমন রূপ আর ব্যক্তিত্বের অধিকারিণী কাউকে হারানোর পর পাগলামি ছাড়া আর কিছুই করার থাকে না। নিজেকে সামলা নীল, ও আসছে এমন ভাবে তাকিয়ে থাকিস না যাতে ও বিরক্ত হয়। মনে রাখিস, ও আজ তোর প্রাক্তন স্ত্রী বা সিনিয়র হিসেবে আসেনি, ও এসেছে অতিথি হয়ে। আদিবা যখন বাড়ির একদম কাছে চলে এলেন, তখন নীলের মনে হলো তার পৃথিবীটা যেন থমকে গেছে। আদিবার গায়ে সেই পরিচিত সুগন্ধিটা নীলের নাকে এসে ধাক্কা দিল। আদিবা কিন্তু একেবারে জননীলের চোখের দিকে তাকালেন না। তিনি সোজা গিয়ে নীলের মায়ের কদমবুসি করলেন এবং হাসি মুখে নীলের বাবার সাথে কথা বলতে লাগলেন। নীল সেখানে স্রেফ একটা অদৃশ্য মুক্তির মতো দাঁড়িয়ে রইল। আদিবার এই অবহেলা নীলের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিল। সে আদিবার দিক থেকে চোখ সরাতে পারল না। কালো শাড়িতে আদিবা নীলের হৃদয়ে এক গভীর ক্ষত নতুন করে খুঁচিয়ে দিল। ডিনার টেবিলে সাজানো হয়েছে রকমারি খাবার।
নীলের মা আদিবার পছন্দের সব পদ রান্না করেছেন। আদিবা খাবার টেবিলে বসেছেন ঠিকই, কিন্তু তার অস্বস্তি কাটছে না। নীল তার ঠিক উল্টো দিকে বসে এক মুহূর্তের জন্য আদিবার দিক থেকে চোখ সরাচ্ছে না। আদিবা যখনই কোনো ডিশের দিকে হাত বাড়াচ্ছে, নীল তার আগে সেটা আদিবার প্লেটের সামনে এগিয়ে দিচ্ছে। এমনকি আদিবার গ্লাসে পানি শেষ হওয়ার আগে নীল অত্যন্ত যত্ন নিয়ে পানি ঢেলে দিচ্ছে। আদিবা, তুমি এই ইলিশ মাছটা একটু নাও, এটা তো তোমার খুব প্রিয় ছিল। আর এই যে চিকেন কারি মা স্পেশালি তোমার জন্য ঝাল কমিয়ে রান্না করেছেন, আরও একটু দেবো? নীল যেন আজ সেবা করার প্রতিযোগিতায় নামছে। আদিবা মনে মনে ভীষণ লজ্জা পাচ্ছে নীলের বাবা মায়ের সামনে, কিন্তু সেই লজ্জা চেয়ে বড় হয়ে দেখা দিচ্ছে চরম বিরক্তি। আদিবা প্লেটের চামচ দিয়ে নাড়াচাড়া করতে করতে মনে মনে নিজেকেই প্রশ্ন করছেন, এই ছেলেটা কেন এমন লোক দেখানো আদিক্ষেতা করছে? যখন এই সম্মান আর যত্নের প্রয়োজন ছিল, যখন এই আদরের দাবি ছিল, তখন তো সে ফিরেও তাকায়নি। আজ সময় চলে যাওয়ার পর কেন এত বেশি বেশি করছে? আদিবা গ্লাসে একটা বড় চুমুক দিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেন। মিস্টার নীল, আমি নিজেই নিতে পারবো, আপনাকে এতটা ব্যস্ত হতে হবে না। নিজের খাবারে মনোযোগ দিন। ঠিক সেই মুহূর্তে ড্রয়িং রুমে দরজা খুলে ঝড়ের বেগে ভেতরে প্রবেশ করলো অনিকা। অনিকাকে দেখা মাত্রই আদিবার হাতটা প্লেটের উপর থমকে গেল। আদিবার ফর্সা মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। চোখে মুখে একরাশ বিষণ্ণতা আর তিক্ততা ফুটে উঠল। নীল তীক্ষ্ণ নজরে আদিবার এই পরিবর্তনটা লক্ষ্য করলো। আদিবার চোখ দেখে নীল বুঝতে পারল অনিকার উপস্থিতি আদিবাকে কতটা ব্যথিত করেছে। নীল মনে মনে মারাত্মক বিরক্ত হলো, কেন এই মেয়েটা অসময়ে এখানে এসে উদয় হলো। ও মাই গড নীল, তোমাদের বাড়িতে গেট টুগেদার হচ্ছে আর আমি জানি না? আঙ্কেল আন্টি, হ্যাপি অ্যানিভার্সারি। অনিকা ডিনার টেবিলের কাছে এসে কোনো কিছুর পরোয়া না করে নীলকে পেছন থেকে জড়িয়ে ধরল। সে নীলের কাঁধে মাথা রেখে আদিবার দিকে একটা বাঁকা হাসি দিল। অনিকার এই ঢলাঢলি আর ঘনিষ্ঠতা দেখে আদিবা নিচের দিকে তাকিয়ে রইলেন। অতীতে সেই দগদগে ক্ষতগুলো যেন আবারও তাজা হয়ে উঠল। আদিবাও বুঝতে পারছে না অনিকা আর নীলের বর্তমান সম্পর্কটা ঠিক কি, তবে এই দৃশ্য দেখার মতো শক্তি তার নেই। অনিকা, হোয়াট ইজ দিস? দেখছো না আমরা খাচ্ছি, আর তুমি না বলে এভাবে এখানে কেন এসেছো? আরে নীল, রাগ করছো কেন? আমি তো সারপ্রাইজ দিতে এলাম। বাই দ্য ওয়ে, এই ম্যাডামটিকে তোমার সেই ম্যাম না? উনিও দেখছি আজ কালো শাড়ি পরে তোমার বাড়িতে দাওয়াত খেতে চলে এসেছেন। অনিকার কথায় আদিবা এবার মাথা তুলেন। তার চোখে এখন বিষণ্ণতার বদলে এক কঠিন পাথর শীতল ভাব। তিনি অত্যন্ত ধীর স্থিরভাবে টেবিল থেকে উঠে দাঁড়ালেন। নীল অনিকার উপর চিৎকার করতে গিয়েও আদিবার শান্ত মূর্তি দেখে থমকে গেল। ডিনার টেবিলে পরিবেশটা মুহূর্তে ভারী হয়ে উঠল। অনিকার এমন অসভ্যতা আর নীলের উপর এভাবে ঢলাঢলি দেখে আদিবার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। পূর্ণ দিনের সেই দগদগে স্মৃতিগুলো তার চোখের সামনে আয়নার মতো ভাসতে শুরু করলো। ঠিক এই অনিকার কারণেই একদিন তাকে ঘর ছাড়তে হয়েছিল। আদিবার মনে মনে অনেক কষ্ট হলেও তিনি নিজেকে ভাঙতে দিলেন না, বরং একরাশ পাথর সম গাম্ভীর্য নিয়ে তিনি পুরো পরিস্থিতিটাকে একদম নীরবভাবে এড়িয়ে গেলেন। অনিকার কোনো কথায় কান না দিয়ে তিনি শান্তভাবে নিজের ডিনার শেষ করলেন, যেন অনিকা নামের কেউ সেই ঘরে উপস্থিত নেই। আদিবার এই নীরবতা নীলকে আরো বেশি অপরাধী করে তুলল। ডিনার শেষে আদিবা তার পার্সটা হাতে নিলেন। ঘড়ির দিকে তাকিয়ে তিনি বুঝলেন এখানে আর এক মুহূর্ত থাকা তার পক্ষে সম্ভব নয়। পরিবেশটা বিষাক্ত হয়ে উঠেছে। আদিবা সোজা নীলের মায়ের কাছে গিয়ে বিদায় নিতে চাইলেন। খালামণি, অনেক রাত হয়েছে, আমাকে এবার ফিরতে হবে। কাল আবার সকালে ভার্সিটিতে ক্লাস আছে আমার। না দিবা, আজ আমি তোকে কিছুতেই যেতে দেব না। অনেকগুলো বছর পর তুই এই বাড়িতে পা রেখেছিস, এই কয়েকটা ঘন্টা কি আমার জন্য যথেষ্ট? তুই আজ এখানেই থাকবি? না খালামণি, প্লিজ বোঝার চেষ্টা করুন। আমার নিজের ফ্ল্যাটে ফেরাটা জরুরি। তাছাড়া কালকে প্রিপারেশন নিতে হবে। আমাকে মাফ করবেন, আজ আমি থাকতে পারবো না। আদিবার কথা শুনে নীলের মা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি ডুকরে কেঁদে উঠলেন। আজ থেকে কয়েক বছর আগে আদিবা যখন এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, তখন এই খালামণি সব থেকে বেশি কেঁদেছিলেন। প্রিয় ভাগ্নিকে হারানোর শোকে তাকে আজও তাড়া করে বেড়ায়। তুই যখন চলে গিয়েছিলি আদিবা, তখন তুই একবারও আমার কান্নার দিকে তাকাসনি। আমাকে অনেক বড় শাস্তি দিয়ে গিয়েছিলি মা। আজ আবার যদি তুই এই রাতে ফিরে যাস, তবে আমি বুঝবো তুই আমাকে এখনো ক্ষমা করিসনি।
তুই কি চাস তোর এই বুড়ো খালামণিটা সারা রাত না ঘুমিয়ে তোর জন্য কাঁদুক? খালামণির এই বুক ফাটা কান্না আর আকুতির কাছে আদিবার সবচেয়ে মুহূর্তে জল হয়ে গেল। তিনি জানেন এই মানুষটি তাকে সন্তানের মতো ভালোবাসতেন। অতীতে নীলের ভুলের জন্য এই নিরপরাধ মানুষটিকে তিনি অনেক কষ্ট দিয়েছেন। নিজের ভেতরের এক ধরনের অপরাধবোধ কাজ করে আদিবা আর না করতে পারলেন না। ঠিক আছে খালামণি, আপনি কাঁদবেন না প্লিজ। আপনি বললে আমি আজ থাকবো, শুধু আপনার জন্য আমি থেকে যাচ্ছি। আদিবা থাকার কথা শুনে নীলের মা খুশি হয়ে তাকে জড়িয়ে তোলেন। ওদিকে দরজার পাশে দাঁড়িয়ে থাকা নীল যেন মেঘ না চাইতে জল পেয়ে গেল। আদিবা আজ এই বাড়িতে রাত কাটাবে এই খবরটা নীলকে এক লহমায় সতেজ করে তুলল। যদিও সে জানে আদিবা তার সাথে কথা বলবে না, তবুও তাকে একই ছাদের নিচে এক রাত কাছে পাওয়ার কল্পনাতে নীলের বুকটা কাঁপতে লাগলো। কিন্তু অনিকা পাশ থেকে আদিবার এই থাকাটা মোটেও সহজভাবে নিতে পারল না। তার চোখে হিংসার আগুন জ্বলে উঠল। রাত গভীর হয়েছে, বাড়ির সবাই যে যার ঘরে চলে গেল। আদিবার চোখে ঘুম নেই। আদিবার একটা পুরনো অভ্যাস আছে, ঘুমানোর আগে কিছুক্ষণ নীরবতায় প্রকৃতির সাথে সময় কাটানো। তাই তিনি ধীর পায়ে দোতলার ছাদে চলে এলেন। রাতের ফুরফুরে বাতাস আদিবার চুলগুলো ছুঁয়ে দিচ্ছে। তিনি ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে নিজের ভেতরের অস্থিরতা কমানোর চেষ্টা করছিলেন। ঠিক সেই মুহূর্তে পেছনে জুতো খটখটের শব্দ শোনা গেল। আদিবা না তাকিয়ে বুঝলেন কে এসেছে। ও, তো ম্যাম এখানে একা একা রাত বিরাতে নেচার এনজয় করছেন নাকি কারোর জন্য ওয়েট করছেন? নিজেকে খুব স্মার্ট ভাবেন তাই না? নিজের বয়সের চেয়ে ছোট্ট একটা ছেলেকে বিয়ে করে জীবনটা তো ছাড়খাড় করেছেনই, এখন আবার কেন ফিরে এসেছেন? শরম বলতে কি আপনার কিচ্ছু নেই? আদিবা শান্তভাবে অনিকার দিকে ফিরলেন। অনিকার চোখে মুখে বিষ আর ঘৃণা। সে আদিবাকে ছোট করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। অনিকার এই কুরুচিপূর্ণ কথা শুনে আদিবার ভেতরে এতক্ষণে জমানো রাগটা এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। আদিবা একবার এগিয়ে এসে অত্যন্ত কঠিন স্বরে জবাব দিলেন। শোনো আনিকা, মুখ সামলে কথা বলবে। তুমি যেমন তোমার চাচার বাড়িতে এসেছো, ঠিক তেমনি আমিও আমার নিজের খালার বাড়িতে এসেছি। এই বাড়িতে আমার যতটা অধিকার তোমার তার ছিটে ফোটাও নেই। আর তুমি যে নীলের কথা বলছো, সেই নীলের জন্য আমার মনে এক ফোঁটাও জায়গা নেই। আমি এই বাড়ির বউ হতে আসিনি, এসেছি আমার খালামণির ভালোবাসার টানে। ঢং করো না, আমি জানি তোমার মতলব কি। তুমি আবার নীলকে পটাতে চাও, কিন্তু মনে রেখো নীল এখন আমার। তোমার নীলকে তুমিই তোমার কাছে রাখো। আমার ব্যবহৃত আবর্জনা দ্বিতীয়বার কুড়িয়ে নেওয়ার অভ্যাস আমার নেই। বরং তোমার নীলকে আমার থেকে সাবধানে বাঁচিয়ে রেখো, কারণ আমি যদি একবার চাই তবে তোমার নীল তোমার চোখের সামনে আমার পায়ের কাছে এসে বসে থাকবে, কিন্তু সেই রুচি আমার আর নেই। আদিবা চলে যাওয়ার জন্য পা বাড়ালেন, কিন্তু সিঁড়ির কাছে গিয়ে হঠাৎ থেমে গেলেন। তিনি অনিকার দিকে ঘুরে দাঁড়ালেন। আদিবার চোখে এখন এক ধরনের তীক্ষ্ণ জেদ, যা দেখে অনিকা মুহূর্তের জন্য দমে গেল। যাওয়ার আগে একটা কথা শুনে রাখো, আমি আর আগের সেই ভয় পাওয়া কাতর আদিবা নই। সেটা অন্তত এতক্ষণে বুঝে যাওয়ার কথা। তাই আমার সাথে লাগতে এসো না আনিকা, আমার সাথে তুমি টিকতে পারবে না। আমি এখন শুধু নিজেকে ভালোবাসি, আর যে নারী নিজেকে ভালোবাসতে শেখে তাকে হারানো কারোর পক্ষে সম্ভব নয়। আদিবা গটগট করে ছাদ থেকে নেমে গেলেন। অনিকা সেখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে এই আদিবা আগের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। আদিবার আত্মবিশ্বাস আর ব্যক্তিত্বের সামনে অনিকা নিজেকে খুব ছোট্ট করে আর তুচ্ছ মনে করতে শুরু করলো। আদিবা ছাদ থেকে নেমে যাওয়ার কিছুক্ষণ পর নীল সেখানে আসে। সে ভেবেছিল আদিবা বোধহয় এখনো ছাদে আছে। চাঁদের আবছালোয় রেলিং ধরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে নীল খুশিতে আত্মহারা হয়ে যায়। সে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে তাকে। আদিবা প্লিজ আর রাগ করে থেকো না। আমি জানি আমি জঘন্য অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত শান্তিতে নেই। আমাকে একটা সুযোগ দাও সব ঠিক করার। এদিকে আদিবা নিজের ফোনটা ভুলবশত ছাদের টেবিলে ফেলে গিয়েছিল। সেটা নেওয়ার জন্য সে যেই না পুনরায় ছাদে পা রেখেছে, অমনি তার পায়ের তলার মাটি সরে গেল। সে দেখলো নীল খুব আবেগের সাথে অনিকাকে জড়িয়ে ধরে আছে। আদিবার মনে হলো তার চারপাশের পৃথিবীটা এক নিমিষেই ধ্বংস হয়ে যাচ্ছে। বুকের ভেতর তীব্র কষ্ট হলো। সে নিজেকে সামলে নিল। আদিবা ফোনটা নেওয়ার জন্য সামনের দিকে আগাতে নীল আদিবাকে দেখে চমকে ওঠে এবং বুঝতে পারে সে আদিবাকে নয় অনিকাকে জড়িয়ে ধরে আছে। আদিবা তুমি? আমি তো ভাবলাম এটা তুমি। আমি ভুল করে অনিকাকে। আদিবা প্লিজ আমার কথাটা শোনো। আদিবা ফোনটা হাতে নিয়ে নীলের একদম সামনে গিয়ে দাঁড়ালেন।
তার চোখে রাগের আগুন ঝরছে। নীল কিছু বলার আগে আদিবা নীলের গালে একটি কষিয়ে চড় মারলেন। আর একদম আমার পিছু আসার চেষ্টা করবে না। তুমি কখনো ঠিক হওয়ার মানুষই না। ভেবেছিলাম তুমি হয়তো বা বদলে গেছো, কিন্তু না, আমি ভুল ছিলাম। তুমি বদলানোর ছিল না, জঘন্য কোথাকার। আদিবা, আমি অন্ধকারে চিনতে পারিনি। আমি সত্যি বলছি, আমি ভেবেছিলাম এটা তুমি। প্লিজ আমাকে ভুল বুঝো না। চুপ করো। তোমার মুখ থেকে আর একটা অজুহাত আমি শুনতে চাই না। আনিকাকে জড়িয়ে ধরে এখন বলছো আমাকে ভাবছিলে, আমাকে ভেবেছিলে। কতটা নিচে নামলে মানুষ এরকম কথা বলতে পারে? আজ থেকে তুমি আমার কাছে মৃত। ভার্সিটিতে তুমি স্রেফ একজন স্টুডেন্ট, আর এই বাড়িতে আমার খালার ছেলে। এর বাইরে যদি একটা শব্দ আমার সাথে বলার চেষ্টা করো, তবে আমি নিজের হাতে তোমার ক্যারিয়ার ধ্বংস করে দেব। আদিবারাকে কাঁপতে কাঁপতে ছাদ থেকে নেমে গেলেন। নীল গালের ওপর হাত রেখে পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার সব সাজানো স্বপ্ন এক নিমিষে চুরমার হয়ে গেল। সে বুঝতে পারল আজ সে চিরতরের জন্য আদিবাকে হারিয়ে ফেল। আদিবা চর মেরে রাগে কাঁপতে কাঁপতে ছাদ থেকে নিচে নেমে যাওয়ার জন্য পা বাড়ালেন। নীল দিশেহারা হয়ে আদিবার পেছন পেছন যাওয়ার চেষ্টা করলো তাকে বোঝানোর জন্য। ঠিক সেই মুহূর্তে অনিকা এসে নীলের হাত শক্ত করে চেপে ধরল। অনিকার চোখে মুখে কৃত্রিম অনুশোচনা আর ছলনা। সে নীলের পথ আগলে দাঁড়িয়ে কাঁদো কাঁদো স্বরে বলতে শুরু করলো। নীল, যে যাওয়ার সে তো চলেই গেছে। ও তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। প্লিজ নীল, আমার দিকে তাকাও। আমি যা করেছি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমাদের সম্পর্কটা আবার আগের মতো জোড়া লাগাও নীল। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। অনিকার কথাগুলো নীলের কানে বিষের মতো ঢুকলো। আদিবাকে চিরতরের জন্য হারানোর ভয় আর গালের উপর আদিবার দেওয়া জ্বরের জ্বালা, সব মিলিয়ে নীল এখন হিতাহিত জ্ঞান শূন্য। সে প্রচণ্ড ঘৃণা ভরা চোখে অনিকার দিকে তাকালো এবং এক ঝটকায় অনিকাকে নিচে থেকে দূরে সরিয়ে দিল। অনিকা টাল সামলাতে না পেরে পেছনের দেওয়ালের সাথে ধাক্কা খেলো। খবরদার অনিকা, আমার গায়ে হাত দেওয়ার সাহস করবি না। তোর মতো একটা নীচ আর স্বার্থপর মেয়ের জন্য একবার আমি আমার সত্যিকারের ভালোবাসা আদিবাকে হারিয়েছি। আর না, তোর ওই মিথ্যা ভালোবাসায় বিশ্বাস করে আমি একদিন অন্ধ হয়ে গিয়েছিলাম। আদিবাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আজ আমার চোখ খুলে গেছে। নীল, তুমি ভুল বুঝছো। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। ওই আদিবা তো এখন তোমাকে ঘৃণা করে, তাহলে ওর পেছনে কেন ছুটছো? তুই মুখ বন্ধ কর অনিকা। আদিবা আমাকে ঘৃণা করার পূর্ণ অধিকার রাখে, কারণ আমি ওর সাথে অন্যায় করেছি। কিন্তু তোর তো আমার সামনে দাঁড়ানোর যোগ্যতাই নেই। আজ থেকে সাবধান করে দিচ্ছি, আমার আশেপাশে যদি তোকে আর কখনো দেখি, তবে আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। নিজের লিমিটে থাকবি। এসেছিস চাচার বাড়ি, খাবি দাবি আর ঘুরে চলে যাবি। একদম আমার কাছে আসার চেষ্টা করবি না। আর আদিবার কাছে যাওয়ার তো প্রশ্নই আসে না। নীলের রুদ্রমূর্তি দেখে অনিকা ভয়ে কুঁকড়ে গেল। নীল আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল আদিবাকে থামানোর জন্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আদিবা নিজের ঘরে ঢুকে দরজার ভেতর থেকে আটকিয়ে দিয়েছে। নীল বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে টুকরে কেঁদে উঠল। সে বুঝতে পারছে অনিকার এই আশঙ্কিক উপস্থিতি তার জীবনের শেষ আশাটুকুও ধূলিসাৎ করে দিয়েছে। সকালের আলো ফুটতেই আদিবা তৈরি হয়ে নিলেন। রাতে সেই তিক্ত ঘটনার পর তার এক মুহূর্ত এই বাড়িতে থাকতে ইচ্ছে করছে না। ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে তিনি নিচে নাস্তার টেবিলে এলেন। সেখানে নীলের বাবা মা আগেই বসেছিলেন। আদিবা শান্তভাবে নাস্তা শেষ করলেন, কিন্তু তার চেহারায় সেই কঠোর গাম্ভীর্য বজায় ছিল। নাস্তা শেষ করে আদিবা তার খালা ও খালুর থেকে বিদায় নেওয়ার জন্য উঠে দাঁড়ালেন। খালামণি, খালু, আমি এবার আসছি। ভার্সিটিতে আজ অনেক কাজ আছে, দেরি করলে চলবে না। কালকে রাতটার জন্য ধন্যবাদ। সে কি আদিবা, তুই একা যাবি কেন? নীলও তো ভার্সিটিতে যাবে। নীল, তুই তৈরি হয়ে নে। আদিবাকে ওর গাড়ি পর্যন্ত বা ভার্সিটি পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। বাবা, আদিবা নীল তো ওই নীল তো ওই পথেই যাবে, তুই ওর সাথে যা। না খালামণি, তার দরকার নেই। আমি ট্যাক্সি ডেকে নিতে পারবো, অথবা নিজের গাড়ি তো আছেই। আপনাদের ব্যস্ত হতে হবে না। লক্ষ্মী মা আমার, খালার কথাটা রাখ। নীল তো রেডি আছে, তোরা একসাথেই যা। অনেকদিন পর তোরা একসাথে যাচ্ছিস, আমার ভালো লাগবে। প্লিজ মা, না করিস না। আদিবা খালামণির চোখের দিকে তাকিয়ে আর না করতে পারলেন না। তিনি জানেন এই মানুষটি তাকে কতটা ভালোবাসেন। খালামণিকে আর নতুন করে কোনো কষ্ট দিতে চান না বলেই তিনি বাধ্য হয়ে রাজি হলেন। নীল মনে মনে খুশি হলো, মুখে সেটা প্রকাশ করলো না। সে দ্রুত তৈরি হয়ে আদিবার সাথে গাড়িতে গিয়ে বসলো। গাড়ি চলতে শুরু করলে নীল আর চুপ থাকতে পারলো না। সে বারবার আদিবার দিকে তাকাচ্ছিল। আদিবা, কাল রাতের ব্যাপারটা নিয়ে আমি সত্যি লজ্জিত। আমি তোমাকে অন্ধকারে চিনতে পারিনি।
বিশ্বাস করো, আমি ভেবেছিলাম তুমি রেলিং ধরে দাঁড়িয়ে আছো। আমি অনিকার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। মিস্টার নীল, আমি আপনাকে আগেই বলেছি আপনার কোনো ব্যাখ্যা শোনার রুচি আমার নেই। আপনার সাথে এই গাড়িতে বসে আছি শুধুমাত্র আমার খালামণির অনুরোধে। আপনি যদি আর একটাও কথা বলেন তবে আমি এক্ষুনি গাড়ি থেকে নেমে যাব। কিন্তু আদিবা, আমার কথাটা তো একবার অন্তত শোনো। আমি অনিকাকে তাড়িয়ে দিয়েছি। আমি শুধু তোমাকেই চাই। আমাদের সেই পুরনো দিনগুলোর কথা কি একবারও মনে পড়ে না? আমি শেষবারের মতো সতর্ক করছি, আর একটা শব্দও যদি আপনার মুখ থেকে বের হয় তবে গাড়ি এখনই থামান। আমি রাস্তার মাঝখানে নেমে যেতে দ্বিধা করব না। আপনার জঘন্য অতীত আর বর্তমান নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সো জাস্ট শাট আপ। আদিবার গলা স্বরে এমন এক তীক্ষ্ণতা ছিল যে নীল বাধ্য হয়ে চুপ করে গেল। সে বুঝতে পারলো আদিবা এখন চরম ক্যাপাটে মেজাজে আছে। রাস্তার বাকিটা পথ নীল স্টিয়ারিং ধরে একদম নীরব হয়ে রইল, কিন্তু তার মনের ভেতর ঝড় বয়ে যাচ্ছিল। আদিবা জানালার বাইরে তাকিয়ে রইলেন, যেন পাশে বসে থাকা মানুষটি তার কাছে একদমই অপরিচিত কেউ। ভার্সিটির মেন গেটের সামনে এসে নীলের গাড়িটা থামলো। আদিবা এক মুহূর্ত দেরি না করে গাড়ি থেকে নেমে নিজের ডিপার্টমেন্টের দিকে হাঁটা দিলেন। ঠিক সেই সময় গেটের কাছে দাঁড়িয়ে থাকা নীলের বেস্ট ফ্রেন্ড আকাশ দৃশ্যটি দেখে একদম থমকে গেল। আকাশ আদিবা আর নীলের অতীতের সমস্ত ঘটনা খুব ভালোভাবে জানে। নীল যখন গাড়ি থেকে নামলো তখন আকাশ তার দিকে এক অদ্ভুত কৌতূহলী নজরে তাকালো। আকাশের মনে মনে একটা আশার আলো ফুটে উঠল যে হয়তো সবকিছু আগের মতো হয়ে যাচ্ছে। কি রে নীল, আমি কি যা দেখলাম তা সত্যি? তোরা কি আবার মিলে গিয়েছিস? আদেবা ম্যাম তোর সাথে এক গাড়িতে আসলেন যে, ঘটনা কি? না রে আকাশ, তুই যা ভাবছিস তা কিছুই না। আদিবা এখনো আমাকে ভুল বুঝে আছে। ওর মনে আমার জন্য কেবল ঘৃণাই জমা হয়ে আছে। কাল রাতে ও আমাদের বাসায় ছিল বলে মা জোর করে আজ আমার সাথে পাঠালো। ও একটা কথাও বলেনি সারা রাস্তায়, উল্টো আমাকে হুমকি দিয়েছে মুখ খুললেই গাড়ি থেকে নেমে যাবে। নীল আর আকাশের এই কথোপকথনের মাঝে আদিবা করিডোর দিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই ডক্টর আরিয়ান হাসি মুখে এসে আদিবার পথ আটকে দাঁড়ালেন। আরিয়ানের চোখে মুখে আদিবাকে দেখার এক তৃপ্তি খেলা করছে। গুড মর্নিং মিস আদিবা, আজ আপনাকে বেশ অন্যরকম লাগছে। তবে দেখলাম আপনি আজ নিজের গাড়িতে আসেননি, ওই ছেলেটির সাথে নামলেন যে? আসলে আজ সকালে রাস্তায় আমার গাড়িটা হুট করেই নষ্ট হয়ে গেছিল। নীলও ওই দিক থেকেই আসছিল, তাই ও আমাকে লিফট দিল। সময় মতো পৌঁছানোর কোনো উপায় ছিল না। আরিয়ান বিষয়টি খুব স্বাভাবিকভাবেই নিলেন। তিনি ভাবলেন নীল হয়তো একজন ছাত্র হিসাবে তার শিক্ষিকাকে সাহায্য করেছে মাত্র। তিনি হেসে আদিবার সাথে টুকটাক গল্প শুরু করলেন। এদিকে নীল নিচ থেকে উপরে দোতলার বারান্দার দিকে তাকিয়ে দেখলো আদিবা আর আরিয়ান খুব কাছাকাছি দাঁড়িয়ে কথা বলছেন। আরিয়ানের তাকানোর ভঙ্গি নীলের কলিজায় তীরের মতো বিঁধল। নীল রাগে নিজের হাতের মুষ্টি শক্ত করে ফেলল, কারণ একজন ছেলে হয়ে অন্য একটা ছেলের চোখের ভাষা খুব সহজেই বুঝতে পারছে। আরিয়ানের ওই মুগ্ধ দৃষ্টি আর বারবার আদিবার কাছাকাছি যাওয়ার চেষ্টা নীলকে বুঝিয়ে দিল যে আরিয়ান আদিবাকে পছন্দ করে ফেলেছে। নিজের প্রাক্তন স্ত্রীকে অন্য কারোর মনোযোগের কেন্দ্রে দেখা নীলের জন্য বিষের সমান। সে দাঁতে দাঁত চেপে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। আকাশ, ওই লোকটার নজর ভালো না। ও আদিবার উপর চোখ রাখছে। আমি এটা সহ্য করতে পারছি না রে। আদিবা আমারও আর কারোর আদিবা আমার, ও আর কারোর হতে পারে না। নীল, তুই এখন আদিবার কেউ না, নিজেকে সামলা। এভাবে রাগ দেখালে বরং আদিবা ম্যাম তোর ওপর আরো বেশি খ্যাপাটে হয়ে যাবেন। নীল আকাশের কথা কানে তুলল না। সে দেখলো আরিয়ান তার কথা বলতে বলতে আদিবার কাঁধে হাত রাখার একটা সুযোগ খুঁজছেন। নীলের মনে হলো এক্ষুনি গিয়ে আরিয়ানের হাতটা ভেঙে দেয়, কিন্তু তার বর্তমান পরিচয় তাকে আটকে দিল। সে কেবল দূর থেকে অসহায়ভাবে নিজের অধিকার হারানোর ভয় নিয়ে তাকিয়ে রইল। ভার্সিটির একাডেমিক কাউন্সিলরের এক নতুন সিদ্ধান্তে আদিবা এবং ডক্টর আরিয়ানের উপর একটি গুরুত্বপূর্ণ রিসার্চ প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়। প্রজেক্টরের খাতিরে এখন তাদের দুজনকে দিনের বেশিরভাগ সময় একসাথে কাটাতে হচ্ছে। ল্যাবরেটরি থেকে শুরু করে লাইব্রেরি সবখানে তাদের দুজনের উপস্থিতি এখন নিয়মিত। ডক্টর আরিয়ান এই সুযোগটি কাজে লাগাতে এক মুহূর্ত দেরি করলেন না। তিনি রিসার্চের চেয়েও বেশি আদিবার সাথে ব্যক্তিগত সময় কাটানোকে প্রায়োরিটি দিচ্ছেন। আদিবাও কাজের চাপে এবং আরিয়ানের ভদ্র ব্যবহারের বিষয়টিকে পেশাদারিত্বের সাথেই দেখছে। এভাবে প্রায় মাসখানেক কেটে গেল।
ভার্সিটি করিডোর দিয়ে যখন আদিবা আর আরিয়ান ফাইল হাতে কথা বলতে বলতে হেঁটে যান, তখন পুরো ভার্সিটি মানুষের নজরে পড়ে তাদের এই রসায়ন। আরিয়ান কথায় কথায় আদিবাকে হাসানোর চেষ্টা করেন, তার ছোটখাটো প্রয়োজনে খেয়াল রাখেন। দিনে বেশিরভাগ সময় তারা দুজনে একসাথে লাঞ্চ করছেন অথবা কফি শপে বসে প্রজেক্ট নিয়ে আলোচনা করছেন। এই দৃশ্যটি দূর থেকে রোজ একজনকে তিল তিল করে পুড়িয়ে মারছে, সে হলো নীল। নীল এখন আর সেই আগের প্রাণবন্ত ছেলেটি নেই, তার অবস্থা দিনকে দিন আরও করুণ হয়ে যাচ্ছে। প্রতিদিন ভার্সিটিতে এসে আদিবাকে অন্য একজনের সাথে হাসি মুখে কথা বলতে দেখে তার মনে হয় কলিজাটা কেউ ছিঁড়ে নিচ্ছে। রাত জেগে জেগে ডায়েরির পাতায় আদিবার নাম লেখা আর পুরনো ছবি দেখে অঝরে কান্না করা এখন নীলের নিত্যদিনের কাজ। চোখের নিচে গভীর কালি আর ভেঙে পড়া শরীর নিয়ে সে কেবল ছায়ার মতো আদিবার আশেপাশে ঘুরে বেড়ায়। আদিবা, তুমি কি সত্যি আমাকে ভুলে যাচ্ছ? ওই আরিয়ান লোকটা তোমাকে আমার চোখের সামনে থেকে কেড়ে নিচ্ছে, আর আমি কিছুই করতে পারছি না। আমার এই শাস্তি কি শেষ হবে না? আমি যে সহ্য করতে পারছি না আর। নীল যখনই সুযোগ পায় আড়ালে দাঁড়িয়ে তাদের দেখে। একদিন লাইব্রেরিতে আদিবা আর আরিয়ানকে খুব কাছাকাছি বসে রিসার্চ পেপারে চেক করতে দেখে নীলের চোখে জল চলে এলো। সে দেখলো আরিয়ান অত্যন্ত কোমল চোখে আদিবার দিকে তাকিয়ে আছেন। নীল নিজের হাতের মুষ্টি শক্ত করে ফেলল। তার ইচ্ছে করছিল চিৎকার করে বলতে, ও আমার আদিবা, কিন্তু তার গলার স্বর আটকে যায়। এক বুক যন্ত্রণায় আদিবা কি সত্যি নীলের এই করুণ দশা লক্ষ্য করছে না, নাকি লক্ষ্য করেও তিনি নিজেকে পাথরের মতো শক্ত করে রেখেছেন? নীল এখন এক জীবন্ত লাশে পরিণত হয়েছে। যে নীল একসময় আভিজাত্য নিয়ে চলতো, সে এখন স্রেফ এক ভগ্ন হৃদয় প্রেমিক, যে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে গিয়ে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে। আর এদিকে আরিয়ান আদিবার আরও কাছাকাছি আসার জন্য নতুন নতুন পথ খুঁজে নিচ্ছেন। নীল এখন এক জীবন্ত লাশে পরিণত হয়েছে। তার খাওয়া দাওয়া নেই, ঘুম নেই। সারাদিন ভার্সিটিতে আদিবাকে আরিয়ানের সাথে কাজ করতে দেখে তার বুকের ভেতরটা জ্বলে খাক হয়ে যায়। নীলের এই করুণ দশা দেখে তার বন্ধু আকাশ আর চুপ থাকতে পারল না। আকাশ জানে এই ভুল বোঝাবুঝি না মিটলে নীল হয়তো নিজেকে শেষ করে দেবে। একদিন সুযোগ বুঝে আরিয়ান যখন প্রজেক্টরের কাজে বাইরে ছিল, তখন আকাশ আদিবার কেবিনে প্রবেশ করলো। আদিবা তখন ল্যাপটপে কাজ করছিলেন। আকাশকে দেখে তিনি বিরক্তিতে মুখ ঘুরিয়ে নিলেন। আকাশ, তুমি এখানে কেন এসেছো? আমি খুব ভালো করেই জানি নীল নিচে আসার সাহস পাচ্ছে না বলে তোমাকে উকিল হিসেবে পাঠিয়েছে, তাই তো? কিন্তু লাভ হবে না আকাশ। নীলকে বলো তার এই নীচতা আর অভিনয় আমি অনেক আগেই বুঝে গেছি। লোক পাঠিয়ে আমার মন গলানোর চেষ্টা করাটা স্রেফ সময়ের অপচয় ছাড়া আর কিছুই না। তোমরা সবাই মিলে আমাকে বোকা বানাতে চাও, কিন্তু আমি আর সেই আগের অবলা আদিবা নই যে তোমাদের মিষ্টি কথায় গলে যাব। ম্যাম, আপনি আমাকে নিয়ে যা খুশি ভাবুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আজ আমি নীলের হয়ে ওকালতি করতে আসিনি। এসেছি আপনার দীর্ঘদিনের সেই ভুল ধারণা আর অন্ধবিশ্বাসের দেয়ালে একটা ধাক্কা দিতে। নীল হয়তো ভুল করেছিল, কিন্তু সেই ভুলের পেছনে যে কতটা গভীর ষড়যন্ত্র ছিল সেটা আপনি জানার চেষ্টাও করেননি। নীল আজ তিলে তিলে মরছে আপনার ঘৃণার আগুনে পুড়ে। আপনি ভাবছেন অভিনয় করছে? একটা মানুষ কি নিজের জীবন এভাবে তছনছ করে দিয়ে অভিনয় করতে পারে? আপনি যে ঘৃণাটা পুষে রেখেছেন তার ভিত্তিটাই যে ভুল, সেটা কি আপনি জানেন? ভুল ধারণা মানে কি বলতে চাইছো তুমি? আকাশ, আমি কোনো ছোট বাচ্চা নই। সেদিন আমি নিজের চোখে নীলকে আনিকার সাথে ওর ঘরে আপত্তিকর অবস্থায় দেখেছিলাম। নীল আমাকে অপমান করতো, অবহেলা করতো। এগুলো কি ভুল? আমার মা মারা যাওয়ার পর আমার খালামণি যখন আমাকে এই বাড়ির বউ করে আনলেন, তখন নীলের সেই পৈশাচিক হাসি আর অবজ্ঞা কি আমি ভুলে গেছি? সে আমাকে তার জীবনে বোঝা মনে করতো, আর আজ সে আমাকে পাওয়ার জন্য নাটক করছে। ভুল ধারণা বলে আমার বুদ্ধিকে অপমান করো না আকাশ। ম্যাম, আপনি কেবল একটা মুদ্রার এক পিঠ দেখছেন। নীল তখন অনেক ছোট ছিল, অপরিণত ছিল। অনিকা নীলকে ছোটবেলা থেকেই তার মিথ্যে ভালোবাসার মায়াজালে আটকে রেখেছিল। অনিকা জানতো নীল সরল, তাই ও নীলকে দিয়ে যা খুশি করাতো। অনিকাই নীলের মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে আপনি ওর জীবনের সব থেকে বড় বাধা। নীল যখন ধীরে ধীরে বুঝতে পারলো অনিকা আসলে আমাদের বন্ধু সাগরের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে নীলকে ব্যবহার করছে, তখন ওর আকাশটা ভেঙে পড়েছিল। ও সেদিন বুঝতে পেরেছিল যে ভালোবাসাও অনিকার কাছে খুঁজছিল, সেটা আসলে আপনার চোখের ভেতরেই ছিল। নীল যখন আপনার কাছে ক্ষমা চাইতে যাচ্ছিল, ঠিক তখনই অনিকা তার জীবনের সব থেকে নোংরা খেলাটা খেলেছিল। কিসের নোংরা খেলা? আকাশ, তুমি কি আমাকে এইসব রূপকথার কথা শোনাতে এসেছো?
নীল আর আনিকা একে অপরকে জড়িয়ে ধরেছিল। এটা আমি নিজের চোখে দেখেছি। এখানে ষড়যন্ত্রের কি থাকতে পারে? নীল কি তখন জ্ঞান হারিয়ে ফেলেছিল, নাকি আনিকা ওকে জোর করেছিল? নীল নিজেই তো অপরাধী ছিল। ম্যাম, সেদিন রাতে অনিকা আপনার শাড়ি চুরি করে পরেছিল। অনিকা জানতো আপনি এই রঙের শাড়ি পরবেন। নীল যখন অন্ধকারে ঘরে ঢুকে ও আপনার ওই শাড়ি দেখে ভেবেছিল আপনি ওখানে দাঁড়িয়ে আছেন। নীল তখন অনুশোচনায় দগ্ধ হয়ে আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য মরিয়া ছিল। ও পেছন থেকে আপনার সেই শাড়ি পরা অনিকাকে আপনি ভেবে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছিল। নীল কান্না করতে করতে বলছিল যে ও আপনাকে অনেক বেশি ভালোবাসে, ও ভুল করেছে। অনিকা ইচ্ছে করে কোনো কথা বলেনি যাতে নীল বুঝতে না পারে ও আপনি নন। ঠিক সেই মুহূর্তে আপনি দরজায় এসে দাঁড়ান। অনিকার লক্ষ্যই ছিল আপনাদের দুজনকে আলাদা করা, আর ও সেটা করতে পেরেছে। নীল আপনাকে জড়িয়ে ধরতে চেয়েছিল ম্যাম, অন্য কাউকে না। আকাশের এই দীর্ঘ বর্ণনার পর আদিবার কেবিনে এক নিস্তব্ধতা নেমে এলো। আদিবার হাতের কলমটা মেঝেতে পড়ে গেল। তার চোখের মনি স্থির হয়ে আছে। তিনি ভাবতেও পারছেন না এত বড় একটা তিলকে তাল করে তার জীবনটাকে তছনছ করে দেওয়া হয়েছিল। আকাশের প্রতিটি শব্দ আদিবার বুকে তীরের মতো বিঁধছে। এতদিন নীলকে করা অপমান আর অবজ্ঞাগুলো এখন আদিবার নিকট পাহাড় সম বোঝা মনে হতে লাগলো। তুমি বলছো নীল সেদিন আমাকে জড়িয়ে ধরতে চেয়েছিল, তার মানে আমি ওই অন্ধকারে যাকে দেখেছিলাম সে আসলে আনিকা ছিল? আকাশ, এটা যদি সত্যি হয় তবে আমি নীলের সাথে যা করেছি তার কোনো ক্ষমা নেই। আমি ওকে জঘন্য বলেছি, সবার সামনে চর মেরেছি, ওর ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিয়েছি। নীল তো একটা শব্দও পাল্টা বলেনি। ওকে তবে সত্যিই বদলে গেছিল? আমি কেন একবার ওর কথা শোনার চেষ্টা করলাম না? আমি কেন নিজের জেদটাকে সব থেকে বড় করে দেখলাম? নীল বদলে গিয়েছিল বলেই ও আপনার সব আঘাত সয়ে নিয়েছে ম্যাম। ও আপনার চড়কেও আপনার কাছে ক্ষমা চেয়েছিল। ও আপনাকে পাওয়ার জন্য এখন স্রেফ একটা জীবন্ত লাশ হয়ে ভার্সিটির কোণে পড়ে থাকে। আর আপনি আরিয়ানের সাথে ঘুরে বেড়াচ্ছেন দেখে ওর কলিজাটা যে কতটা রক্তাক্ত হচ্ছে সেটা কেবল আমি জানি। নীলকে আমি আর ফেরাতে পারবো কিনা জানি না, ও নিজেকে শেষ করে দিচ্ছি ম্যাম। ও এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ওর জীবন আর মৃত্যুর মাঝে তফাৎ খুব সামান্য। আপনি যদি এখনো ওকে ভুল বুঝেন তবে হয়তো খুব শীঘ্রই আপনি আমরা প্রাক্তন স্বামী নয়, বরং এক মৃত নীলকে দেখতে পাবেন। আকাশ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে আদিবাকে স্তব্ধ অবস্থায় রেখে কেবিন থেকে বেরিয়ে গেল। আদিবা নিজের চেয়ারে ধপ করে বসে পড়লেন। তার দুচোখ দিয়ে এখন প্লাবনের মতো জল নামছে। তিনি ডুকরে কেঁদে উঠলেন। তার মনে পড়ল নীলের সেই অসহায় চাহনি, সেই আকুতি যা তিনি দিনের পর দিন তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। আদিবার মনে হচ্ছে তিনি নিজেই সব থেকে বড় অপরাধী। নিজের জেদের বশবর্তী হয়ে তিনি একজন নির্দোষ মানুষকে তিলে তিলে দগ্ধ করেছেন। আকাশ কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর আদিবা পাথরের মতো নিথর হয়ে বসে রইলেন। চারপাশের দেওয়ালগুলো যেন তাকে উপহাস করছে। আকাশে বলা প্রতিটি শব্দ তার কানে তপ্ত সীসার মতো বিচ্ছে। আদিবা ভাবতে লাগলেন তিনি কতটা নিষ্ঠুর ছিলেন। নীলকে ঘৃণা করার নেশায় তিনি এতটাই মগ্ন ছিলেন যে সত্যটা দেখার চোখে হারিয়ে ফেলেছিলেন। সেদিন সেই ঘটনার পর আদিবার কারোর কোনো কথা না শুনে নীলকে একটিবার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে নিজের বাবার সাথে অভিমান করে আমেরিকায় বাড়ি জমিয়েছিলেন। নীল তাকে হন্য হয়ে খুঁজেছে, কিন্তু আদিবা নিজের পরিচয় আড়াল করে নিজেকে লুকিয়ে রেখেছিলেন। আজ আদিবার মনে হচ্ছে তিনি কেবল নীলকে নয় বরং নিজেকেই এক বিশাল মিথ্যার জালে বন্দি করে রেখেছিলেন। আদিবার এক মুহূর্ত দেরি করলেন না। তার বুকের ভেতরটা এখন হাহাকার করছে নীলকে দেখার জন্য। তিনি তড়িঘড়ি করে কেবিন থেকে বেরিয়ে পুরো ভার্সিটি তন্ন তন্ন করে খুঁজলেন। লাইব্রেরি, করিডর, পার্কিং এরিয়া, কোথাও নীল নেই। আকাশের কাছে ফোন দিয়ে জানলেন নীল অনেক আগে মন খারাপ করে ভার্সিটি থেকে বেরিয়ে গেছে। আদিবার মনে এক অজানা আতঙ্ক ভর করল। তিনি নিজেই গাড়িতে উঠে পাগলের মতো ড্রাইভ করে সরাসরি নীলের বাড়ির সামনে এসে থামলেন। কলিং বেলের শব্দ শুনে নীলের মা দরজা খুলতে আদিবাকে দেখে চমকে উঠলেন। আদিবার বিধ্বস্ত চেহারা দেখে তিনি বুঝতে পারলেন কিছু একটা হয়েছে। আদিবা, তুই এই অসময়ে? তোর না আজ ভার্সিটিতে অনেক কাজ ছিল? এভাবে হাঁপাচ্ছিস কেন মা? কি হয়েছে আমাকে খুলে বল। তোর মুখটা এমন শুকিয়ে আছে কেন? খালামণি, নীল কোথায়? নীলকে বাড়িতে ফিরেছে? আমি ওর সাথে কথা বলতে চাই। প্লিজ আমাকে সত্যি করে বলুন, আমি চলে যাওয়ার পর নীল ঠিক কেমন ছিল? ওকে সত্যি আমাকে খুঁজেছিল? আদিবার প্রশ্ন শুনে নীলের মায়ের চোখে জল টলমল করে উঠল। তিনি আদিবার হাত ধরে টেনে সোফায় বসালেন। নীলের বাবাও পাশের ঘর থেকে বেরিয়ে এসে আদিবাকে দেখে অবাক হলেন।
আদিবা আকুল হয়ে তার খালামণি উত্তরের অপেক্ষায় রইলেন। নীলের মা আদিবাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন। তার কান্না যেন দীর্ঘদিনের জমানো এক পারসম কষ্টের বহিঃপ্রকাশ। তুই আজ এই কথা জিজ্ঞেস করছিস আদিবা? তুই চলে যাওয়ার পর এই বাড়িটা একটা জ্যান্ত কবরে পরিণত হয়েছিল। নীল ছেলেটা আমার পাগল হয়ে গিয়েছিল মা। তুই তো কাউকে কিছু না বলে দেশ ছেড়ে চলে গেলি, কিন্তু ওর কি দশা হয়েছিল তা কি তুই একটিবার কল্পনা করতে পারিস? ও দিনের পর দিন না খেয়ে ঘরের কোণে বসে থাকতো, সারাদিন শুধু তোর ছবি নিয়ে কথা বলতো। আমরা ওকে কতবার হসপিটালে ভর্তি করেছি তার হিসেব নেই। ডাক্তার বলেছিল ও তীব্র ডিপ্রেশনে চলে গেছে। ঘুমের ঘরে ও শুধু আদিবা আদিবা বলে চিৎকার করত। আমরা চোখের সামনে নিজের ছেলেকে তিলে তিলে শেষ হতে দেখেছি মা। খালামণি, কেন তুমি আমাকে এই কথাগুলো আগে বলনি? তুমি তো জানতে আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি যদি একটি বার আমাকে ফোন করে বলতে যে নীল মরে যাচ্ছে, তবে আমি সব অভিমান ভুলে সেই দিনই ফিরে আসতাম। তোমরা কেন আমার থেকে এত বড় সত্যিটা লুকিয়ে রাখলে? আমি তো ভেবেছিলাম নীল আনিকার সাথে সুখে আছে, ও আমাকে কোনোদিনও ভালোই বাসেনি। আদিবা কান্নায় ভেঙে পড়লেন। তার বুক ফেটে কান্না আসছে। তিনি ভাবতে পারেনি নীল তার জন্য এতটা কষ্ট সহ্য করেছে। নীলের বাবা এগিয়ে এসে আদিবার মাথায় হাত বুলিয়ে দিলেন। তার চোখেও আজ জল। তিনি এক দীর্ঘশ্বাস ফেলে আদিবাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। আদিবা মা, তুই কাঁদিস না। আমরা আসলেই চাইনি তুই আর কোনো কষ্ট পাস। তুই যখন এই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলি, তখন তোর সেই চোখের জল আমাদের বুক চিরে দিয়েছিল। আমরা ভেবেছিলাম নীল তোকে যে অপমান করেছে, তারপর তোকে এই বাড়িতে ফিরিয়ে আনা মানে তোর ওপর আরো অন্যায় করা হবে। আমরা চেয়েছিলাম তুই অন্তত প্রবাসে গিয়ে নিজের মতন করে সুখে থাকবি, শান্তিতে থাকবি। আমাদের ছেলের পাপের ভাগিদার তোকে আর করতে চাই না মা। তাই নীল যখন তোকে পাগলের মতন খুঁজতো, আমরা ওকে বাধা দিতাম। আমরা ভেবেছিলাম তোকে ভুলে গেলেই হয়তো ও শান্ত হবে, কিন্তু আমরা ভুল ছিলাম। কিসের ভালোবাসার কথা বলছেন খালু আপনি? আপনি যদি সত্যি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন, তবে আমাদের এই দূরত্বটা বাড়িয়ে দিতেন না। আপনি জানতেন নীল ভুল পথে ছিল। আপনি তো পারতেন আমাকে সত্যিটা জানিয়ে নীলের পাশে দাঁড়াতে বলতে। নীল আমাকে ভালোবেসে তিলে তিলে শেষ হয়ে গেল, আর আমি 7 সমুদ্র পাড়ে বসে ওকে ঘৃণা করে গেলাম। এটা কি ন্যায় বিচার হলো খালু? আপনারা যদি আমাকে একটু সাহস দিতেন, তবে আজ আমাদের দুজনের জীবনে কয়েকটা বছর এভাবে নষ্ট হতো না। আমাদের কষ্টটা অন্তত একটু লাঘব করার চেষ্টা তো আপনারা করতে পারতেন। আদিবার প্রতিটা কথা তীরের মতো নীলের বাবা মায়ের বুকে গিয়ে বিঁধল। তারা বুঝতে পারলেন ভালো করতে গিয়ে তারা আসলে দুজনকে আরো বেশি অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন। আদিবার কান্নায় পুরো ঘরটা ভারী হয়ে উঠল। নীলের মা আদিবার চোখের জল মুছিয়ে দিলেন, কিন্তু আদিবার মন এখন কোনো সান্ত্বনা মানছে না। তার শুধু মনে হচ্ছে নীল এখন কোথায়, সে ঠিক আছে। আদিবার বুকের ভেতরটা যেন বারবার বলছে নীল খুব বড় কোনো বিপদে আছে। খালু, নীল এখন কোথায় আমাকে বলুন। আমি আর এক মুহূর্ত দেরি করতে পারবো না। ওকে বাড়িতে আছে নাকি ও কোথায় চলে গেছে? আমি ওর কাছে ক্ষমা চাইতে চাই। আমি ওকে বলতে চাই যে আমি সব জানতে পেরেছি। নীল তো বাড়িতে নেই মা। ও দুপুরবেলা ব্যাগ গুছিয়ে কোথায় যেন চলে গেছে। আমাদের কাউকে কিচ্ছু বলেনি। ও শুধু বলল ও এমন কোথাও যেতে চায় যেখানে কেউ ওকে চিনবে না। আদিবার মাথার উপর যেন বজ্রপাত হলো। নীল চলে গেছে। আদিবা পাগলের মতো ঘর থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে ছুটলেন। তার মনে হচ্ছে নীলকে যদি আজ তিনি খুঁজে না পান, তবে তার জীবনটা অর্থহীন হয়ে যাবে। আদিবা যখন জানতে পারলেন নীল বাড়িতে নেই, বরং সে এখন এক ভবঘুরে জীবন পার করছে, তখন তার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। তিনি ভাবতে পারেনি তার সাজানো সেই দাম্ভিকতা একদিন এভাবে ধুলোয় মিশে যাবে। আদিবা স্থির হয়ে দাঁড়াতে পারছিলেন না। তিনি নীলের ঘরের দিকে ধীর পায়ে এগিয়ে গেলেন। ঘরের দরজার হাতলটা ধরতেই তার হাত কাঁপছিল। ভেতরে ঢুকে তিনি এক লহমায় পুরো ঘরের হাহাকারটা অনুভব করলেন। যে ঘরে একসময় ভালোবাসার সুগন্ধ ছিল, আজ সেখানে কেবল একাকিত্ব আর সিগারেটের গুমট গন্ধ। আদিবা নিজের চোখের জল মুছে কাজে লেগে পড়লেন। তিনি একে একে নীলের অগোছানো কাপড়গুলো ভাঁজ করলেন, ধুলোবালি পরিষ্কার করলেন এবং পুরো ঘরটাকে পরম মমতায় সাজিয়ে তুলেন। তারপর তিনি সোজা চলে গেলেন রান্নাঘরে। নীলের জন্য তার প্রিয় সব পদ, যেমন কালাভুনা, ইলিশ মাছ আর পাতলা ডাল রান্না করলেন। আদিবার এই ব্যস্ততা দেখে নীলের বাবা মা ড্রয়িং রুমে বসে নিজেদের ভাগ্যকে ধন্যবাদ দিচ্ছিলেন। কিন্তু হঠাৎ নীলের মায়ের মনটা আবার বিষণ্ণ হয়ে গেল, এক পুরনো আইনি জটিলতার কথা ভেবে। আদিবা মা,
তুই অনেক পরিশ্রম করেছিস, কিন্তু আমার মনে একটা খটকা বারবার আসছে। তোরা যখন জেদের বসে সেই ডিভোর্সটা করে নিলি, তখন থেকে আমাদের এই ঘরটা তো এমনিতে ভেঙে গিয়েছিল। আজ নীল যদি ফিরেও আসে, তোদের এই সম্পর্কটা কি আর আগের মতো বৈধ হবে মা? তুই যদি সেদিন জেদ করে সেই ডিভোর্স পেপারে সাইন না করতিস, তবে হয়তো আজ আমি বুক ফুলিয়ে বলতে পারতাম তুই এই বাড়ির বড় বউ। আমার খুব আফসোস হয় মা, কেন তোরা এত বড় একটা জেদ করতে গেলি? এখন তো তোরা খালামণি, পর তোমরা হয়ে যা ভাবছো গেছিস। বা নীল যা জানে, আসল সত্যটা তার থেকে একদমই আলাদা। তোমার এই পাগল ছেলেটা আমাকে ডিভোর্স দিতে চেয়েছিল, আমি নই। নীল যেদিন পকেটে করে সেই ডিভোর্স পেপার নিয়ে এসেছিল, তখন সে আমাকে রীতিমতো হুমকি দিচ্ছিল সেখানে সই করার জন্য। সে ভেবেছিল আনিকাকে নিয়ে সে খুব সুখে থাকবে। আমি তখন রাগের মাথায় তার হাত থেকে পেপারটা ছিনিয়ে নিয়েছিলাম এবং তাকে বলেছিলাম যে আমি সই করে দিচ্ছি। কিন্তু আসল সত্যিটা হলো আমি সেই পেপারে কোনোদিনও সই করিনি খালামণি। দিতে গিয়েছিলি মানে? কি বলছিস এসব আদিবা? নীল তো আমাদের বলেছিল যে তোদের সব চুকে গেছে, ও তো নিজে সই করেছিল। তুই কি তবে সত্যি সই করিসনি? না খালামণি, আমি সই করিনি। নীল যখন আনিকাকে নিয়ে মেতে উঠেছিল, আমি তখন মনে মনে অনেক কষ্ট পেতাম ঠিকই, কিন্তু ততদিনে আমি এই জেদি আর একগুঁয়ে ছেলেটাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছিলাম। তাই আমি যখন বাড়ি ছেড়ে চলে যাই এবং পরে বিদেশে পাড়ি জমাই, ঠিক তার আগে আমি ওই ডিভোর্স পেপারটা বের করে এক মুহূর্তের জন্য ভেবেছিলাম সই করবো কিনা, কিন্তু আমার মন সায় দেয়নি। আমি জেদ করে নীলকে ছেড়ে গিয়েছিলাম তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আইনিভাবে আমি আজও ওর স্ত্রী হয়েই আছি। আমি দেশ ছাড়ার আগে ওই ডিভোর্স পেপারটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। আমাদের কোনোদিনও ডিভোর্স হয়নি খালামণি। আমি সির্ফ এতদিন নাটক করেছি যে আমি ওকে ডিভোর্স দিয়েছি। আদিবা মা, তুই এটা কি করলি? তুই সত্যি বলছিস তোদের মধ্যে বিচ্ছেদ হয়নি? ওরে, তুই তো অনেক বড় একটা কাজ করেছিস মা। তুই অনেক ভালো করেছিস যে তখন ডিভোর্স দিসনি। নীল তোকে কত কি বলেছে, কত অপমান করেছে, কিন্তু তুই সব মুখ বুজে সহ্য করে নিজের অধিকারটা ধরে রেখেছিস। তার মানে তুই এই দীর্ঘ সময় বিদেশে থাকলেও আসলে আমার বাড়ির বউ হয়েছিলি। মা, আমাকে আজ তুই যে খুশি দিলি তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে খালু, ওকে তো একটা উচিত শিক্ষা দেওয়ার দরকার ছিল। ও যেভাবে আনিকাকে নিয়ে আমাকে অবহেলা করেছিল, তাতে আমার মনে হয়েছিল ওর একটু বড় রকমের ধাক্কা খাওয়া উচিত। আমি চেয়েছিলাম ও যখন আমাকে খুঁজে পাবে না, তখন ও বুঝবে আমি ওর জীবনে কি ছিলাম। কিন্তু ও যে এতটা ভেঙে পড়বে আর তোমরা যে ওর জন্য এত বছর তিলে তিলে জ্বলবে, তা আমি বুঝতে পারিনি। তোমরা কি আমাকে ক্ষমা করবে খালামণি? আমি শুধু নিজের রাগ আর শিক্ষা দেওয়ার কথা ভেবেছি, তোমাদের কষ্টের কথা ভাবিনি। তুই একদম ঠিক করেছিস আদিবা, একদম ঠিক করেছিস। ওই বাদরটাকে এমন শিক্ষাই দেওয়া উচিত ছিল। ও তোকে যে পরিমাণ কষ্ট দিয়েছে, তার জন্য ওর এই অনুশোচনা প্রয়োজন ছিল। তুই যে আজও আমাদের পরিবারের অংশ আছিস, এটাই আমার জীবনের সব থেকে বড় আনন্দ। আমাদের আর কোনো চিন্তা নেই। আজ নীল বাড়িতে আসুক, তারপর ওকে আজ আমি মজা দেখাবো। ও যখন জানবে যে তুই এখনো ওর স্ত্রী, তখন ওর সেই মরা মুখেও হাসি ফুটবে। মা, তুই আমাদের অনেক বড় উপহার দিলি আজ। ঠিকই বলছিস গিন্নি, আদিবা অনেক ধৈর্য দেখিয়েছে। মা আদিবা, তুই আজ রান্না করেছিস, ঘর গুছিয়েছিস, নীল এগুলো দেখলে পাগলা হয়ে যাবে। ও হয়তো ভাববে ও স্বপ্ন দেখছি। তুই বরং বিশ্রাম নে মা। ও কখন ফেরে তার তো কোনো ঠিক নেই, কিন্তু ও ফিরলে যেন তোকে প্রথম দেখে। আজ আমরা অনেক বছর পর নিশ্চিন্তে ঘুমোতে পারবো। আদিবা তার খালা আর খালুকে জড়িয়ে ধরে পরম তৃপ্তি অনুভব করলেন। তার দীর্ঘদিনে জমানো একরাশ ভারী পাথর যেন বুক থেকে নেমে গেল। তিনি বুঝতে পারলেন ভালোবাসা থাকলে সব দূরত্বই খুঁজিয়ে দেওয়া যায়। আদিবা আবার নীলের ঘরে ফিরে গেলেন। জানালার পর্দাটা সরিয়ে দিয়ে তিনি রাতের আকাশের দিকে তাকালেন। তার মনে হচ্ছে আজ প্রতিটি নক্ষত্র যেন তাকে হাসছে। আদিবা এখন অপেক্ষায় আছেন সেই মানুষটির জন্য, যাকে তিনি শাসন করেছেন, ঘৃণা করেছেন, কিন্তু এক মুহূর্তের জন্য ভুলে যেতে পারেনি। নীল ফিরবে আর আদিবা তাকে আজ বুঝিয়ে দেবে যে বড় বউয়ের অধিকার কতখানি শক্তিশালী। রাত তখন 2:30 ছুঁই ছুঁই। পুরো পাড়া নিস্তব্ধতায় ডুবে আছে। ঠিক সে সময় গেটের শব্দ শুনে নীলের মা তড়িঘড়ি করে দরজা খুলেন। নীল ভেতরে প্রবেশ করলো। তাকে দেখে চেনার কোনো উপায় নেই। গায়ে শার্ট কুচকানো, চুলগুলো এলোমেলো, আর চোখে মুখে রাজ্যের ক্লান্তি ও বিষণ্ণতা। নীল যেন একটা জীবন্ত কঙ্কাল, যে কেবল অভ্যাসবশত হেঁটে চলেছে। নীলের মা ছেলের এই বিধ্বস্ত দশা দেখে নিজের চোখের জল আটকাতে পারলেন না। তিনি নীলের পথ আগলে দাঁড়ালেন। নীল, এ কি হাল করেছিস নিজের? এভাবে আর কতদিন চলবে বাবা? শরীরটা তো একদম শেষ করে দিলে।
আয় হাত মুখ ধুয়ে নে, আমি খাবার গরম করেছি, তুই আজ খেয়ে তারপর ঘুমাবি। মা তুমি কেন এখনো জেগে আছো? কতবার বলেছি আমার জন্য অপেক্ষা করবে না, আমার খিদে নেই মা, আমি কিছু খাবো না, তুমি গিয়ে ঘুমাও, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। না নীল, আজ আমি তোর কোনো কথা শুনবো না। প্রতিদিন তুই না খেয়ে থাকিস আমি জানি, আজ তোকে খেতেই হবে। অন্তত দুমুঠো ভাত মুখে না দিয়ে তুই এই ঘর থেকে যেতে পারবি না। আয় আমার সাথে, টেবিল সাজানো আছে। মায়ের প্রবল জেদের কাছে নীল শেষ পর্যন্ত হার মানল। সে দৃঢ় পায়ে ডাইনিং টেবিলে গিয়ে বসলো। টেবিলের উপর সাজানো খাবারগুলোর দিকে তাকিয়ে নীল একটু অবাক হলো। তার প্রিয় কালাভুনা আর ইলিশ মাছের ঘ্রাণ চারিদিকে মমক করছে। নীল একটা শুকনো হাসি দিল। সে তার চিরচেনা সেই বিষণ্ণ হাসি দিয়ে সামান্য একটু খাবার মুখে তুলল। খাবারটা মুখে দিতে নীলের চোখ দুটো ছানা পড়া হয়ে গেল। এই স্বাদ তো তার খুব পরিচিত। মা এই রান্নাটা তুমি করেছো? সত্যি বলো তো, আজকের খাবারের স্বাদ এমন অন্যরকম কেন? এই কালা ভুনাটার মশলার স্বাদ আর ইলিশ মাছের এই ঘ্রাণ একদম ঠিক যেমনটা আদিবা রান্না করতো। তুমি কি রেসিপি বদলেছো মা, নাকি অন্য কেউ রান্না করেছে? কি সব আজে বাজে বকছিস নীল? আমি তো রান্না করেছি, হয়তো আজ মন দিয়ে রেঁধেছি তাই তোর ভালো লাগছে। চুপচাপ খেয়ে নে তো, বেশি কথা বলিস না, শরীর খারাপ করবে তোর। তাড়াতাড়ি শেষ কর। না মা, আমি আদিবার হাতের রান্নার স্বাদ চিনি, এই খাবারটা একদম ওর হাতের রান্নার মতো লাগছে। মা তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? আদিবা কি এসেছিল? ও কি আজ এখানে? আরে পাগল ছেলে, ও এখানে আসবে কোত্থেকে? ও তো ওর নিজের কাজে ব্যস্ত। তুই স্লেভ মনের ভুলে এসব ভাবছিস। এখন খেয়ে হাত ধুয়ে নিজের ঘরে যা, তোর বিশ্রাম দরকার। যা বলছি শোন। নীল আর কোনো প্রশ্ন করলো না। সে দ্রুত খাওয়া শেষ করে হাত ধুয়ে নিল। বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সে দোতলায় নিজের ঘরের দিকে রওনা দিল। সিঁড়ি দিয়ে ওঠার সময় তার মনে হচ্ছিল আজ বাড়িতে কেমন যেন এক অদ্ভুত নীরবতা আর শান্তি বিরাজ করছে। নীল নিজের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। সে জানে ভেতরে অন্ধকার আর ধুলোবালি তাকে স্বাগত জানাবে, কিন্তু দরজা খুলতেই এক অদ্ভুত সুন্দর ঘ্রাণ তার নাকে এলো। নীল কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এই গন্ধটা কিসের? এত সুন্দর ঘ্রাণ তো আমার ঘরে কোনো দিন ছিল না। মনে হচ্ছে যেন কোনো দামি পারফিউম কিংবা একরাশ তাজা ফুলের মেলা বসেছে এখানে। অন্ধকার কেন ঘরটা? নীল ঘরের ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। সে হাঁটতে হাঁটতে দেওয়ালের লাইট সুইচটা খুঁজে পেল। যেই না সুইচ অন করলো, অমনি তার পুরো শরীর জমে বরফ হয়ে গেল। নীলের চোখ কপালে উঠে গেছে। তার অগোছালো ঘরটা আজ স্বর্গের মতো সাজানো। বিছানায় সাদা চাদর, চারিদিকে ছোট ছোট মোমবাতি জ্বলছে আর গোলাপ ফুলের পাপড়ি ছড়ানো মেঝেতে। নীল যেন বিশ্বাসই করতে পারছে না এটা তার নিজের ঘর। সে স্তম্ভিত হয়ে চারিদিকে তাকাতে লাগলো। হঠাৎ তার নজর গেল বেলকনির দিকে। কাছের স্লাইডিং ডোরের ওপাশে পর্দার আড়ালে একটা নারী মূর্তির ছায়া দেখা যাচ্ছে। নীল ভুরু কুঁচকে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার হৃৎপিণ্ড এখন ড্রামের মতো বাজছে। কে কে ওখানে? মা কি তবে আমার সাথে কোনো মজা করছে, নাকি আমি আবার কোনো অলৌকিক স্বপ্ন দেখছি? ওই ছায়াটা তো খুব চেনা, কিন্তু ও এখানে আসবে কেন? না না, এটা হতে পারে না, আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি। নীল সাহস সঞ্চয় করে ধীর পায়ে বেলকনির দিকে এগিয়ে গেল। পর্দাটা একপাশে সরাতেই তার নিঃশ্বাস আটকে গেল। বেলকনি রেলিং ধরে দাঁড়িয়ে আছে সেই মানুষটি যার জন্য সে গত কয়েক বছর ধরে চোখের জল ফেলছে। কালো শাড়ি পরা আদিবা শান্তভাবে আকাশের দিকে তাকিয়ে আছেন। চাঁদের আলো তার মুখে এসে এক মায়াবী আভা তৈরি করেছে। নীল স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখের ভাষা হারিয়ে গেছে। সে যেন এক পাথরের মূর্তি। আদিবা তুমি? আমি কি সত্যি তোমাকে দেখছি, নাকি আমি মরে গেছি? আর এটা জান্নাতের কোনো দৃশ্য? তুমি এখানে কিভাবে? তুমি তো আমাকে ঘৃণা করো, তুমি তো আমাকে চর মেরেছিলে, তবে আজ আমার এই অভিশপ্ত ঘরে তুমি কেন আদিবা? অনেক দেরি করে ফেললে নীল, ফিরতে এত রাত হয় তোমার? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি জানো? ঘরটা কি তোমার পছন্দ হয়েছে? আজ আর তোমার ঘরে কোনো ধুলাবালি নেই নীল, আজ এখানে কেবল ভালোবাসা আছে। আমি বুঝতে পারছি না আদিবা, আমি কি স্বপ্ন দেখছি? তুমি কেন আমাকে এত মায়া দেখাচ্ছ? তুমি তো বলেছিলে আমি জঘন্য, আমি চরিত্রহীন, তবে আজ এই আয়োজন কেন? তুমি কি আমাকে আরো একবার অপমান করতে এসেছো? আমাকে কি জ্যান্ত পুড়িয়ে মারতে চাও তুমি? চুপ করো নীল, আর একটাও আজে বাজে কথা বলবে না। অনেক অপমান করেছি তোমাকে, অনেক কষ্ট দিয়েছি, আজ আর কোনো তিক্ততা নয়। আজ আমি এসেছি আমার অধিকার বুঝে নিতে। তুমি কি জানো নীল, আমরা কোনোদিন আলাদা হইনি, আমাদের ডিভোর্স পেপারটা কোনোদিনও সই করা হয়নি। আমি তোমারই আছি নীল, সবসময় তোমারই ছিলাম। তুমি তুমি কি বললে আদিবা? আমাদের ডিভোর্স হয়নি? তার মানে তুমি আমাকে ছেড়ে যাওনি? ও
ও খোদা, আমি তবে এতদিন কেন এই নরক যন্ত্রণায় জ্বললাম? তুমি কেন আগে বললে না? আদিবা, আমি কি তোমাকে একবার ছুঁয়ে দেখতে পারি? তুমি কি সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছো? নীল ডুকরে কেঁদে উঠল। সে তার কাপা কাপা হাত বাড়িয়ে আদিবার দিকে এগোতে চাইল। আদিবা হাসি মুখে নীলের দিকে হাত বাড়িয়ে দিলেন। নীলের চোখে এখন আনন্দ আর বিস্ময় অশ্রু। সে বুঝতে পারল তার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। তার অন্ধকার জীবনে আজ সত্যি পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। বেলকনির মৃত আলোয় আদিবাকে সামনে দেখে নীল এখনো ঘোরের মধ্যে আছে। তার মনে হচ্ছে হাত বাড়লে হয়তো এই মায়া মিলিয়ে যাবে। নীল ধীর পায়ে আদিবার একদম কাছে দাঁড়ালো। আদিবার গায়ে সেই পরিচিত সুগন্ধি নীলের মস্তিষ্ককে অবশ করে দিচ্ছে। আদিবা শান্ত চোখে নীলের দিকে তাকিয়ে আছেন, যে চোখে আজ আর কোনো ঘৃণা নেই, আজ কেবল এক সমুদ্র মায়া। নীল কাপা কাপা হাতে আদিবার দুহাত চেপে ধরলো। আদিবা, বিশ্বাস করো, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তুমি কি সত্যি রক্ত মাংসের মানুষ হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছো? আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি? আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে না তো? আমি গত কয়েকটা বছর প্রতিটা সেকেন্ড এই মুহূর্তটা স্বপ্ন দেখেছি। আদিবা, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় অপরাধী তোমার কাছে। নীল নিজেকে আর কত শাস্তি দেবে? তোমার এই ভেঙে পড়া চেহারা আর চোখের নিচের কালিগুলো দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি সব জেনে গেছি নীল। আকাশ আমাকে সব সত্যিটা বলেছে। আনিকা যে নোংরা খেলাটা আমাদের সাথে খেলেছিল, সেটার জন্য আমি তোমাকে ভুল বুঝেছি। তোমাকে সবার সামনে চড় মেরেছি, জঘন্য বলেছি। অপরাধী তো আমি নীল, কারণ আমি তোমার উপর বিশ্বাস রাখতে পারিনি। না দিবা, তুমি ঠিকই করেছিলে। আমি তো তোমাকে সুযোগ দিয়েছিলাম আমাকে ঘৃণা করার। আমি অন্ধ ছিলাম, আমি চিনতে পারিনি কে আপনার কে পর। কিন্তু আজ যখন তুমি বললে আমাদের ডিভোর্স হয়নি, আমার মনে হচ্ছে আমি নতুন করে জন্ম নিলাম। আদিবা, তুমি কি সত্যি আমাকে এখনো ভালোবাসো? এই জঘন্য নীলকে কি আবার তোমার জীবনে ঠাঁই দেবে? আমি তোমাকে কোনোদিন ঘৃণাই করতে পারিনি। রাগ ছিল, অভিমান ছিল, কিন্তু ভালোবাসা কখনো কমেনি। কমলে গিয়ে ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলতাম? আমি তো চেয়েছিলাম তুমি আমার অভাবটা অনুভব করো। তুমি বোঝো আদিবা তোমার জীবনে কি ছিল। আজ থেকে আমাদের মাঝে আর কোনো দেওয়াল নেই নীল। আজ থেকে আমি শুধুই তোমার। নীলের দু চোখ পেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। সে আর নিজেকে সামলাতে পারল না। এক হ্যাঁচকা টানে আদিবাকে নিজের বুকের মাঝে টেনে নিল নীল। আদিবাও নীলের চওড়া বুকে মুখ লুকিয়ে ডুকরে কেঁদে উঠল। দীর্ঘ বছরের হাহাকার, একাকিত্ব আর বিরহ যেন এই একটি আলিঙ্গনে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। নীল আদিবার কপালে দীর্ঘ এক চুমুক এলো। তারপর আদিবাকে কোলে তুলে নিয়ে ঘরের ভেতরে এলো নীল। রুমের ভেতর মোমবাতিগুলো তখনও মৃদু আলো ছড়াচ্ছে। নীল আদিবাকে বিছানায় বসিয়ে দিয়ে নিজে নিজে হাঁটু কেড়ে বসলো। সে আদিবার হাত দুটো নিজের গালের সাথে ঘষতে লাগলো। আদিবা লাজুক হাসিতে মাথা নিচু করে রইলেন। আজকের রাতটা তাদের জন্য এক নতুন শুরুর রাত, এক বাসর রাত যা তারা কয়েক বছর আগে হারিয়ে ফেলেছিল। আদিবা, আজ তোমাকে কালো শাড়িতে একদম পরীর মতো লাগছে। আমি কি আজ সারা রাত তোমার দিকে তাকিয়ে থাকতে পারি? আমার ভয় হচ্ছে চোখ সরালে যদি তুমি আবার হারিয়ে যাও। আমি তোমাকে আর এক মুহূর্তের জন্য নিজের থেকে দূরে যেতে দেব না। তুমি আমার এই অন্ধকার ঘরের আলো হয়ে ফিরে এসেছো। আমি আর কোথাও যাব না নীল। আমি আজ সারা জীবনের জন্য তোমার কাছে বন্দী হতে এসেছি। তুমি কি জানো আমেরিকায় বসে প্রতি রাতে আমি তোমার দেওয়া সেই পুরনো স্মৃতিগুলো নিয়ে কাঁদতাম। আজ সব কান্না শেষ। নীল, আমাকে একটু শক্ত করে ধরো। আমি অনুভব করতে চাই যে তুমি সত্যিই আমার পাশে আছো। আমি তোমাকে আমার নিঃশ্বাসের সাথে মিশিয়ে রাখবো আদিবা। আজ আমাদের মাঝে কোনো দূরত্ব থাকবে না। কোনো অনিকা, কোনো আরিয়ান আর আমাদের আলাদা করতে পারবে না। আজ আমি তোমাকে নতুন করে নিজের করে নেব। তুমি কি তৈরি আমার ঘরটা আমার ভালোবাসায় ভরিয়ে দিতে? আমি অনেক আগে থেকেই তৈরি ছিলাম নীল, শুধু তোমার একটা ডাকের অপেক্ষায় ছিলাম। আজ এই বাসর রাতে আমি নিজেকে সম্পূর্ণ তোমার কাছে সমর্পণ করতে চাই। আমাদের এই পুনর্মিলন যেন চিরস্থায়ী হয়। নীল উঠে দাঁড়িয়ে আলতো করে আদিবার কপালে, দুই চোখে আর গালে গভীর ভালোবাসার চিহ্ন এঁকে দিল। আদিবার চোখ বন্ধ করে নীলের সেই পরম মমতা অনুভব করছে। নীল ধীরে ধীরে আদিবার চুলের ক্লিপটা খুলে দিল। অবাধ্য চুলগুলো আদিবার পিঠে ছড়িয়ে পড়ল। মোমবাতির আলোয় দুজনের ছায়া দেওয়ালে এক হয়ে মিশে গেল। নীল আদিবার কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু একটা বলল, যাতে আদিবার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। নীল আদিবাকে জড়িয়ে ধরে বিছানায় শুইয়ে দিল। ঘরের ভেতর মোমবাতির কম্পিত আলো আর গোলাপের সুগন্ধ এক মাদকতা
আনন্দময় পরিবেশ সৃষ্টি করেছে। নীল আদিবাকে বিছানার মাঝখানে বসিয়ে দিয়ে তার খুব কাছে এসে বসলো। তাদের দুজনের শরীরে তপ্ত নিঃশ্বাস একে অপরকে স্পর্শ করছে। নীল আদিবার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরলো। আদিবা লজ্জে চোখ বন্ধ করে ফেলেন। তার দীর্ঘ পাপড়িগুলো থরথর করে কাঁপছে। নীল আদিবার কানের লতি স্পর্শ করে খুব নিচু স্বরে কথা বলতে শুরু করলো। আদিবা, আজ আমি তোমার খুব কাছে আসতে চাই, এতটাই কাছে যে আমাদের হৃদস্পন্দন যেন এক হয়ে যায়। তোমার এই ভেজা চোখের পাতা, এই রক্তিম গাল, সবকিছু আজ কেবল আমার। তুমি জানো না আদিবা, এই কয়েকটা বছর আমি কতটা তৃষ্ণার্ত ছিলাম তোমার একটু ছোঁয়ার জন্য। আজ আমি সেই তৃষ্ণা মিটিয়ে নিতে চাই। নীল, তোমার ছোঁয়ায় আজ আমি নিজেকে হারিয়ে ফেলেছি। এত বছরের জমানো সব অভিমান যেন মুহূর্তেই জল হয়ে যাচ্ছে। আমি চাই তুমি আজ আমাকে ভালোবাসায় ভরিয়ে দাও। আমাকে এতটা শক্ত করে আগলে রাখো যাতে পৃথিবীর কোনো শক্তি আর আমাদের বিচ্ছিন্ন করতে না পারে। আমি আজ শুধু তোমার আদিবা হয়ে থাকতে চাই নীল। তোমাকে কোনোদিন আমার থেকে কেউ আলাদা করতে পারবে না আদিবা। তোমার শাড়ির আঁচলটা আজ বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমি কি পারি আমাদের মাঝখানের এই শেষ বাধাটুকু সরিয়ে দিতে? তোমার ওই উন্মুক্ত কাঁধে আমার ভালোবাসার চিহ্ন এঁকে দিতে দাও। আজ রাতে আমাদের কোনো লজ্জা নেই আদিবা, আজ শুধু আছে অধিকার। নীল অত্যন্ত ধীরলয়ে আদিবার কাঁধ থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিল। আদিবা শিউরে উঠলেন। নীলের আঙ্গুলের শীতল পরশে নীল আদিবার গলায় নিজের ঠোঁট ছোঁয়ালো। আদিবা আবেশে নীলের শার্টের কলারটা খামচে ধরলেন। নীলের হাতের ছোঁয়া আদিবার মেরুদণ্ড দিয়ে এক বিদ্যুৎ তরঙ্গ বয়ে নিয়ে যাচ্ছে। নীল আদিবার কপালে একটি দীর্ঘ চুমু খেয়ে ধীরে ধীরে নিচের দিকে নেমে এলো। নীল আদিবাকে বিছানায় শুয়ে দিয়ে তার উপর ঝুঁকে পড়ল। আদিবার এলোমেলো চুলগুলো বিছানায় ছড়িয়ে আছে। নীল আদিবার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এক দীর্ঘ এবং গভীর চুম্বনে তারা একে অপরের অস্তিত্ব বিলীন করে দিল। আদিবা তার দুহাত নীলের গলায় পেঁচিয়ে ধরল। তাদের শরীরের ঘনিষ্ঠতা আর ভালোবাসার উত্তাপ ঘরের শীতলতাকে হার মানালো। মোমবাতিগুলো এক একে নিভে গেল অন্ধকারের মাঝে। তাদের ভালোবাসার আলো আরো প্রখর হয়ে উঠল। বাসর ঘরে সে নিস্তব্ধতা কেবল দুজনের ঘন নিঃশ্বাসের শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। নীল আর আদিবা আজ একে অপরের মাঝে সম্পূর্ণ হারিয়ে গেল, যেন তারা কোনোদিন আলাদা ছিল না। পরের দিন সকালে জানালার ফাঁক দিয়ে আসা সূর্যের নরম আলো আদিবার মুখে পড়তেই তার ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে দেখলো নীল তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলের চোখে এখন আর সেই বিষণ্ণতা নেই, বরং এক আকাশ তৃপ্তি। নীল আদিবার কপালে আলতো করে চুমু খেয়ে তাকে শুভ সকাল জানালো। অনেক বছর পর তাদের সকালটা এত শান্ত আর সুন্দরভাবে শুরু হলো। নাস্তা সেরে দুজনেই তৈরি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। আদিবা ভার্সিটিতে পৌঁছাতে নিজের কেবিনে প্রজেক্টরের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। ঠিক সেই সময় ডক্টর আরিয়ান একটা লাল গোলাপ হাতে নিয়ে আদিবার কেবিনে প্রবেশ করলেন। গুড মর্নিং আদিবা। আজ আপনাকে দেখে মনে হচ্ছে কোনো এক বসন্তের রূপ আপনার মাঝে ধরা দিয়েছে। সত্যি বলতে প্রজেক্টের কাজ করতে গিয়ে আমি আপনাকে যতটা চিনেছি তাতে আমি আমার মনকে আর আটকে রাখতে পারছি না। আমি আপনাকে অনেক পছন্দ করি আদিবা। আপনি কি আমাকে আপনার জীবন সঙ্গী হিসেবে মেনে নেবেন? আমি আজই আপনার বাসায় কথা বলার জন্য লোক পাঠাতে চাই। ডক্টর আরিয়ান, আপনার সম্মানের জন্য ধন্যবাদ, কিন্তু আপনার এই প্রস্তাবে সাড়া দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি বিবাহিত। আমি আমার স্বামী নীলকে ছাড়া অন্য কারোর কথা কল্পনাও করতে পারি না। বিবাহিত মানে কি আদিবা? আমি তো জানতাম আপনি সিঙ্গেল এবং নীলের সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে। নীল তো আপনার স্টুডেন্ট ছিল। আপনি কি রসিকতা করছেন আমার সাথে? না ডক্টর আরিয়ান, আমি একদমই সত্যি বলছি। আমি আর নীল আসলেই ডিভোর্সড নই। আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি ছিল, অনেক ষড়যন্ত্র হয়েছিল, যার কারণে আমরা দূরে ছিলাম। কিন্তু আইনিভাবে এবং মন থেকে আমি সবসময় ওর স্ত্রী হয়েই ছিলাম এবং আছি। আমরা আমাদের হারানোর সময়টা আবার ফিরে পেয়েছি। নীল শুধু আমার স্টুডেন্ট নয়, ও আমার জীবনের সর্বস্ব। আপনি নীলকে নিয়ে কথা বলার সময় আপনার চোখের যে উজ্জ্বলতা দেখছি তা এর আগে কখনো দেখিনি। আজ বুঝতে পারছি ভালোবাসা আসলে কতটা শক্তিশালী হতে পারে। আপনাদের জীবনে যে পরিমাণ ঝড় বয়ে গেছে, তারপর এইভাবে এক হওয়াটা সত্যিই মিরাকল। আমি ভুল ছিলাম আদিবা। আপনাদের এই বন্ধনের মাঝে আমার জায়গা নেই। আপনাদের ভালোবাসা দীর্ঘজীবী হোক। আরিয়ান আদিবার কথাগুলো শুনে বুঝতে পারলেন যে আদিবা আর নীলের সম্পর্কের শিকড় অনেক গভীরে। তিনি অত্যন্ত সম্মানের সাথে আদিবার কেবিন থেকে বেরিয়ে গেলেন। আদিবা একটা দীর্ঘশ্বাস ফেলে হাসলেন।
তিনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন নীল নিচে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। আদিবা বুঝতে পারলেন জীবনটা এখন নতুন করে সার্থক হয়েছে। ঝড় শেষে তাদের ভালোবাসার আকাশে এখন কেবল প্রশান্তির রোদ। ডক্টর আরিয়ানের সাথে কথা শেষ করে আদিবা যখন ভার্সিটির বারান্দায় এসে দাঁড়ালেন, দেখলেন নিচে কৃষ্ণচূড়া গাছের নিচে নীল দাঁড়িয়ে আছে। নীল আজ সাদা শার্ট পরেছে, হাতে তার প্রিয়তমা স্ত্রীর জন্য একগুচ্ছ কদম ফুল। আদিবাকে বারান্দায় দেখে নীল উপরের দিকে তাকিয়ে একগাল হাসলো। সেই হাসিতে কোনো মলিনতা নেই, আছে রাজ্য জয় দিব্যি। আদিবা দ্রুত নিচে নেমে নীলের সামনে গিয়ে দাঁড়ালেন। নীল কোনো কথা না বলে আদিবার হাতটা নিজের হাতের মুঠে শক্ত করে পুড়ে নিল। আদিবা, আজ থেকে আমাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। আর কোনো লুকোচুরি নয়, আর কোনো দূরত্ব নয়। আজ আমি সবাইকে বুক ফুলিয়ে বলতে চাই যে এই ভার্সিটির সব থেকে সুন্দরী আর মেধাবী ম্যাম আমার স্ত্রী। তুমি কি তৈরি আমার পাশে হাত ধরে পুরো ভার্সিটি হাঁটতে? আমি তো সব সময় তোমার পাশে হাঁটতে চেয়েছি নীল, শুধু তুমি ভুল পথে হাঁটছিলে। আজ আকাশটা কত পরিষ্কার দেখেছো, ঠিক আমাদের মনের মতো। চলো আজ আমরা আমাদের এই ফিরে পাওয়ার আনন্দ সবার সাথে ভাগ করে নিই। আমি চাই আনিকাও দেখুক যে সত্যের জয় সবসময় হয়। ঠিক সেই সময় অনিকা করিডোর দিয়ে আসছিল। নীল আর আদিবাকে ওভাবে হাত ধরে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে অনিকার পায়ের তলার মাটি সরে গেল। সে ভাবতে পারেনি তার সব ষড়যন্ত্র এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। নীল অনিকাকে দেখে আদিবার হাত আরো শক্ত করে ধরল এবং অনিকার সামনে গিয়ে দাঁড়ালো। অনিকা, তোমার এই বিষাক্ত ছায়া থেকে আমরা আজ মুক্ত। তোমার ওই নোংরা ষড়যন্ত্রের দিন শেষ। আমি আর আদিবা কোনোদিন আলাদা হইনি আর হবও না। আজ থেকে এই ভার্সিটিতে বা আমার বাড়ির আশেপাশে তোকে যেন আর কোনোদিন না দেখি। আদিবাকে নিয়ে আজ আমি যে সুখের সাগরে ভাসছি, সেখানে তোর মতো মানুষের কোনো জায়গা নেই। বিদায় অনিকা, নিজের পাপের বোঝা নিজেই বয়ে বেড়াস এখন। অনিকা কোনো কথা বলতে পারল না। অপমানে আর ঘেন্নায় তার মাথা নিচু করে সেখান থেকে দ্রুত চলে গেল। ভার্সিটির ছাত্রছাত্রী এবং শিক্ষকরা সবাই অবাক হয়ে দেখছিল তাদের প্রিয় ম্যাম আর স্টুডেন্ট নীলের এই রসায়ন। আকাশ দূর থেকে হাততালি দিয়ে তাদের অভিনন্দন জানালো। নীল আদিবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ধন্যবাদ আমার জীবনে ফিরে আসার জন্য সিনিয়র ম্যাম। আদিবা লাজুক হেসে নীলের কাঁধে মাথা রাখলেন। কয়েক মাস পরের কথা, নীলের বাড়ির ছাদটা আজ আলোকসজ্জায় সজ্জিত। আজ নীলের গ্র্যাজুয়েশন সহ সম্পূর্ণ হয়েছে আর আদিবা এখন এই বাড়ির মধ্যমণি। নীলের বাবা মা পরম তৃপ্তিতে তাদের ছেলে আর বউয়ের খুনসুটি দেখছেন। নীল আদিবাকে নিয়ে ছাদের এক কোণে গিয়ে দাঁড়ালো। চাঁদের আলোয় আদিবার মুখটা আজ আগের চেয়েও বেশি উজ্জ্বল দেখাচ্ছে। নীল পকেট থেকে একটি সোনার আংটি বের করে আদিবার আঙ্গুলে পরিয়ে দিল। আদিবা, বিয়ের সময় তো ঠিক মতো কিছুই করতে পারিনি। আজ নতুন করে তোমাকে আবার নিজের করে নিলাম। তুমি কি আমায় কথা দেবে আগামী 7 জন্ম তুমি আমার হয়ে থাকবে? আমার এই একগুয়েমি আর পাগলামিগুলো সারা জীবন সহ্য করবে তো? 7 জনম কেন নীল? সময় যদি আরো বেশি থাকে তবে আমি অনন্তকাল তোমার এই সিনিয়র এক্স বউ হয়েই থাকতে চাই। তুমি জানো নীল, তোমাকে শাসন করতে আমার যতটা ভালো লাগে তার চেয়েও বেশি ভালো লাগে তোমার বুকে মাথা রেখে সব ক্লান্তি ভুলে যেতে। আমি তোমার ছিলাম, তোমার আছি আর তোমারই থাকবো। নীল আদিবাকে নিজের বুকের মাঝে মিশিয়ে নিল। রাতের শান্ত বাতাসে তাদের ভালোবাসার গল্প মিশে গেল। দীর্ঘ বিরহ, অপমান আর যন্ত্রণার পর আজ তারা পূর্ণতা পেয়েছে। তাদের এই ভালোবাসার নৌকা এখন শান্ত স্রোতে বয়ে চলেছে সুখের ঠিকানায়। নীল আর আদিবার এই অসমবয়সী কিন্তু গভীর ভালোবাসার গল্পটি ভার্সিটি করিডোর থেকে শুরু করে মানুষের হৃদয়ে এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়ে গেল। ভালোবাসা মানেই তো আগলে রাখা, ক্ষমা করা আর হাজারো ঝড়ের মাঝেও হাতটা শক্ত করে ধরে রাখা।